ইউ রাসেল ভাই। আমার নাম মাহনাজ, আমি মিরপুর রূপনগর থেকে এসেছি। আপনি যেটা জানতে চাচ্ছেন এটা আমি বলতে চাচ্ছি, যেটা স্বপ্নের ব্যাপার। আমি আমার লাইফের এগুলো জিনিস কখনো কারোর সাথে শেয়ার করিনি। আমার বেসিকলি আমার ফ্যামিলি মেম্বার বা কেউই আসলে জানে না যেসব জিনিস আমার সাথে ঘটেছে, বাট দিস ইজ কমপ্লিটলি ট্রু। আমি আমার লাইফে যে কটা স্বপ্ন দেখেছি, যেটা হতো আপনার ভোরবেলা, লাইক ভোর 4টা-5টার সময়। এবং আপনি বলছেন যে শুক্রবার আপনার লাইফের খুব রাইট। আমার লাইফে যতটা ঘটনা ঘটেছে সবগুলো শুক্রবার রাতে ঘটেছে। তো সেই স্বপ্নগুলো আপনার বাস্তব হয়ে গেছে। আচ্ছা, এগুলো কি ম্যাক্সিমামই ছিল আসলে নেগেটিভ নাকি? হ্যাঁ, নেগেটিভ, যেটা আপনাকে বলা যায় যে বিপদ সংকেত, যে এটা ঘটতে যাচ্ছে, বি কেয়ারফুল, সতর্ক হও, এটা হতেই পারে এবং এটার জন্য তুমি প্রিপেয়ার্ড হও, এরকম কিছু। আচ্ছা, এরকম কিছু আপনার দুই একটা এরকম ঘটনা মনে আছে যে ঘটনাগুলো স্বপ্নের মাধ্যমে আপনি প্রথমে দেখতে পেয়েছেন এবং পরে সত্যি হয়ে গেছে? জি, আমি যেটা দেখেছি লাইফে, আমার বাবার মৃত্যু। আমার বাবা খুব অসুস্থ ছিলেন, ওনার ক্যান্সার ছিল, উনি হসপিটালাইজ ছিলেন। তো আমি যখন ঘুমিয়ে আছি, তা আমার ঘুমটা ঠিক ভোর 4টায় ভাঙে। আমার ঘড়িটা তার পাশেই ছিল। তো আমার যখন ঘুমটা ভাঙে তখন আমি পাশে ঘড়িটা দেখি, আর স্বপ্নের থিমটা ছিল যে আমার বাবা আর বাঁচবেন না, কোনোভাবেই তার চান্স নেই বাঁচার। এবং ঘড়িটার সাথে সাথে যখন আমি লক্ষ্য করি, দেখি যে ভোর 4টা বাজতেছে, এবং তখন একটা ফিলিংস হয়, সেটা মানে রাসেল ভাই আমি আপনাকে কিভাবে প্রকাশ করব, যে চোখ পড়েছে ঘড়িতে আর ভিতরে হার্টবিটটা বেড়ে যায় এবং তখন ঘামতে শুরু করি যে এটা তো হবেই। তখন ভিতর থেকেই চলে আসে যে এই ড্রিমটার জন্য আমি প্রস্তুত হচ্ছি এবং এটা ঘটবেই, আজ হোক কাল হোক। এবং 6 মাসের মাথায় আমি আমার বাবাকে হারাই। আচ্ছা, এরকম তারপরে তো ঘটনাগুলো খুব মানে রেগুলার ঘটতে শুরু করে। রেগুলার ঘটছে, যেটা আমি আপনাকে আগেও বলেছি যে বিপদ সংকেত হিসাবে লাইফের বড় বড় জিনিস যেগুলো আমার ঘটনা এরকম দেখেছি। আচ্ছা, আপনি আরেকটা কথা বলছিলেন যে আপনার যে ক্ষমতাটা রয়েছে, কিছু কিছু ক্ষমতা রয়েছে আপনার। হ্যাঁ, ক্ষমতা যেটার স্টার্টিং আমি বলবো যেটা হলো আপনার পারিবারিক সূত্রে। আমার দাদা ছিলেন কোরআনে হাফেজ এবং উনি ভোরে কোরআন তেলাওয়াত করতেন এবং খুব অনেস্ট লোক ছিলেন। তো আমরা তাহলে ওনার ঘটনা থেকে শুরু করব। হ্যাঁ, তো আমি যত শুনেছি উনি এরকম ছিলেন, নামাজি ছিলেন, কোনো মানুষের কখনো ক্ষতি করেননি। উনি স্বপ্নে বেসিক্যালি আমাদের দেশ সিলেটের বিয়ানীবাজার থেকে উনি স্বপ্নে দেখলেন যে শমশেরনগরের 3 রাস্তার মোড়ে একটা জায়গা আছে, ওখানে ওনার বাড়ি করতে হবে। উনি সেখানে স্টেশনে নেমে ওখানে ওনার বাড়িটা করেন এবং ওখানে মুসলমান বলতে উনি একজনই ছিলেন, কিন্তু উনি আসার পর উনি আজান দিতেন, এই করতেন। তো এভাবে সূত্রপাত শুরু। এখন একটা ঘটনা যেটা আমি আপনাকে বলবো, ওনাকে এক হিন্দু ব্যক্তি যার নাম ছিল গঙ্গা প্রসাদ তালি, সে তার সাথে বিভ্রান্ত করতো, তার কম্পিটিশন করতো। আমার দাদার 2তলা বাড়ি ছিল, সে বলতো যে আমি 3তলা করবো, ওইভাবে অনেক বিরক্ত করতো। দাদা কাউকে কিছু বলতেন না, আল্লাহর কাছে নামাজ পড়তেন না, এবং ওনার একটা আধ্যাত্মিক ক্ষমতা ছিল, এটা কখনো কাউকে মানে বিশ্লেষণ করেনি। তো ওনাকে কম্পিটিশন করে যখন সেই ভদ্রলোক বাড়িটা করে, পরের দিন যে উঠবে, উনি রাতে স্বপ্নে দেখেন, এই স্বপ্নের জিনিসটাই আসলো, স্বপ্নে দেখেন যে ওই বাড়িটা বেয়ে বেয়ে কতগুলো 6 মাসের ছোট ছোট বাচ্চা যারা হামাগুড়ি দেয়, ওরা বেয়ে বেয়ে উঠছে। হ্যাঁ, ভোরবেলা, কিন্তু সেম কেস। হ্যাঁ, এবং পরের দিন সকালে দেখেন যে পুরো বাড়িটা, সেই দিন ওই লোকটা উঠবে, বাড়িটা ভেঙে পড়ে গেছে। ও মাই গড, এটা তো ভাবাই যায় না, মানে যেদিন উঠবেন সেদিন। হ্যাঁ, এবং সেই লোক যে ভয়টা পেয়েছে, ভয় পাওয়ার পর উনি ক্ষমা চেয়েছেন আমার দাদার কাছে, এবং ক্ষমা চেয়ে উনি ওই সেই কালে 1 মণ চাল, হাসি এভাবে দিয়ে ওনার কাছে ক্ষমা প্রার্থী করেছেন। এবং আরেকটা জানি যে ওনার কাছে নাকি একটা জিন আসতো, যেহেতু উনি নামাজি ছিলেন। জিনটার নাম ছিল ব্রহ্মদত্ত, যেটা আমার বাবার কাছে আমি শুনেছি। তো সে এসে হয়তো মাঝে মাঝে ইসলাম সম্পর্কে জানতে চাইতো, এবং আমার দাদা যখন বিপদে পড়তেন তখন তাকে খুব হেল্প করতো যেভাবে। এবং আমার বাবাও সেটা জানতেন এবং চাচারাও জানতেন, এবং সেই সূত্রে হয়তো আমি কিছুটা আজ করতে পারি। এবং ওই যে সুপার ন্যাচারাল যেটা বলেছি, আমি আপনাকে আবারও বলছি, আমার কোনো ফ্যামিলি মেম্বার সেটা জানে না, একান্ত আমার মধ্যে। আমিও সেরকম কিছু একটা ফিল করি, যেটা কিছু ঘুরতে যাচ্ছে, ভালো অথবা খারাপ, এটা পাওয়ারের মতো কাজ করে, যেটা আমাদের বংশ থেকে চলে আসতেছে। এবং
লাস্ট ইয়ার আমি আপনাকে বলেছিলাম যে আমার নেফিউ রোজা মাসে নামাজ পড়তেছিল না, সবাই ইনসিস্ট করতেছিল নামাজ পড়ানো, সেই জায়গায় তাকে এবং শূন্যে তুললো যে নামাজ পড়িস না কেন। মানে সেটা আমি বললাম যে নিশ্চয়ই আমার দাদার একটা দোয়ার কারণে। আমার চাচা তখন লাইভ ছিলেন, উনি তখন বুঝেছেন যে এই ফ্যামিলি বিলংস টু আপনার নামাজ কায়েম ওরকম না, বাট আমরা একটা ইয়ে করি আর কি। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনি ওটাও আমরা শুনতে চাই যে আপনি একটা কথা বলছিলেন যে খুব তাড়াতাড়ি ফুলে যায় একটা ব্যাপার, সেটা হচ্ছে আপনি যদি কারো প্রতি অসন্তুষ্ট হন বা কেউ, এটা আমি ছোটবেলা থেকে ফিল করছি। ছোটবেলা থেকে আমার প্রতি যদি কেউ অসন্তুষ্ট ফিল করে, আমাকে যদি কষ্ট দেয়, আমি কাউকে সেটা শেয়ার করি না। আমার ভিতরে তখন লাগে যে এই পার্সনটা কেন আমাকে বিভ্রান্ত করছে, কেন আমাকে বিরক্ত করছে। তার কিছুদিনের মধ্যে তার একটা কিছু হয়ে যায় সামহাউ, এবং সে ক্ষতিগ্রস্ত হয়। এটা কি আপনার কন্ট্রোলের মধ্যে আছে নাকি মাঝে মাঝে? আসলে আমি কন্ট্রোলের মধ্যে করতে চাই না, আমি আসলে কোনো মানুষের ক্ষতি করতে চাই না। আমাকে যদি কেউ কষ্ট দিতে, হয়তো আল্লাহর তরফ থেকে হয়তো তাকে, এবং আমি তখন মনে মনে বলি যে সে কেন আমার সাথে এরকম করলো, কেন সেই ক্ষতিগ্রস্ত হলো, এটা তো ঠিক ছিল না। আমি উইলিংলি চাই না যে তার কোনো ক্ষতি হোক। রিসেন্টলি আপনি জানতে পেরেছেন যে আপনি পজেসড। এটা হ্যাঁ, পজেসড আমি অনেকবার হয়েছি। আচ্ছা, বিভিন্ন আবারও ফিরে আসছে সেটা? আবারও ফিরে আসছে যে আমার ম্যারিড লাইফে যেটা পজেসডটা আমি ধরে ফেলেছি, এবং আমি বিভিন্ন সময় ফিল করতাম যখন পজেসড হই তখন আশেপাশে যে আমাকে যে ইয়ে করতে চায় আপনার তখন আমি বুঝে ফেলি, এবং এটা আমি ফিল করছি আমার ছোটবেলা থেকে। আমি যখন 90 সালে যখন আমি টিনেজ বলেন, আপনারা হয়তো সবসময় বলেন যে ব্ল্যাক পড়া উচিত না, আমি তখন খুব ব্ল্যাক পড়তাম। তখন কিন্তু প্রজেস্টার স্টার্টিং যেটাকে বলে, আমি খুব সাহসী ছিলাম। আমি মনে করেন ছাদে উঠে বসতাম, আমি যেমন রাত্রে, তো তখন আমার আশেপাশে একটা গরম বাতাস বিকালের দিকে ঘোরাঘুরি করতো। হ্যাঁ, তো এরকম হতে হতে আমি একদিন রাতে ঘুমের মধ্যে টের পাই, বেশ কিছু রাত ঠিক 3-4টার সময় ঘুম ভেঙে যেত। আমি নাকি সুরে গান শুনতে পেতাম আমার রুমে, এবং তখন আমি ভয়ে আমি আমার মায়ের পাশে গিয়ে শুয়ে থাকতাম, এবং গানটা আসতো আমাদের বাড়ির একটা নারিকেল গাছ ছিল ওটার কর্নার থেকে, কিন্তু গানের যে কোন সুর কোন ভাষা কিছু কিন্তু আমি বুঝতে পারতাম না, কিন্তু নাক দিয়ে যে আওয়াজ হচ্ছে এটা আমি শুনতে পেতাম, এবং যখন আজান পড়তো অটোমেটিকলি সেটা বন্ধ হয়ে যায়। এবং এটা কোনো মানে ওই বাংলা ইংরেজি হিন্দি বা এরকম কোনো পরিচয় মধ্যে না, কিছুই না। আর এরপর থেকে শুরু হলো আস্তে আস্তে। তারপরে আমার যখনই এরকমই হতো তখন আমি দোয়া পড়া শুরু করতাম, অটোমেটিকলি মানে এটা স্টপ হয়ে যেত। আর পজেস্টের কথা যেটা বললাম, যখন পজেস্ট হয়েছি আমি ফাইন্ড আউট করেছি যে হ্যাঁ আমি পজেস্ট, এবং পজেস্ট হওয়ার পর আশেপাশে যখন আমি পজেস্টের যখন ট্রিটমেন্টটা যেটাকে বলেননি, তখন কিন্তু সেটা ভাঙার জন্য অনেক ট্রাই করে, সামহাউ আমি হাত পুড়িয়ে ফেলি, আনকনসিয়াস হয়ে যাই। এখনো আপনি বলছিলেন যে আপনার এখন আমি আপনাকে শো করেছি যে আমার হাত কিছুদিন আগে যেটা হয়েছে, হাত পড়েছি, এবং 2 উইকস আগে আমি ভূতেশন শুনছিলাম, আমি আপনার সাথে শেয়ার করেছি, শুনছিলাম। তখন হঠাৎ আমি রুম দেখেছি যে সেপটিক ট্যাঙ্ক বাস্ট করলে যেরকম গন্ধ আসে সেরকম। আমরা জানি যে যদি ঘরে কিছু খারাপ জিনিস প্রবেশ করে তখন বাজে গন্ধ আসে, এবং তখন আমি ওয়াশরুম সার্চ করলাম, দেখলাম যে না, তখন আমার একটা সাহস চলে আসে। আমি কিন্তু ভয় পাই না, আমি কিন্তু দেখি না, কিন্তু অনুভব করি। তখন দোয়া পড়ি, তো দেখি যে কিছুই নেই, তখন আমি বুঝতে পারলাম যে না, কিছু একটা ঢুকছে। দোয়া পড়তে পড়তে ভোরবেলা সেটা চলে গেছে, এবং ভালো জিনিসও আমি ফিল করেছি, লাইক মাঝে মাঝে আতরের গন্ধ, মাঝে মধ্যে আপনার পারফিউমের গন্ধ, এরকম। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ, এবং আমরা চাইবো যে আপনি এর পরেও যখন সময় পাবেন তখন আমাদের সাথে এসে আপনার আরো কিছু অভিজ্ঞতার কথা, যেহেতু আপনার রেগুলারই ঘটে, বা আরো অনেক কিছুই যেগুলো না বলা থাকলো সেরকম ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করবেন। কি আসবেন তো? অবশ্যই এনিটাইম। আর এটা কিন্তু বেসিক্যালি আমার লাইফ টাইম চলছে প্রতিনিয়ত, সেজন্যই বলছি আপনার হয়তো। হ্যাঁ, এবং আরেকটা জিনিস আমি বলতে চাই, আমার বাবা মা আমি দুইজনকে হারিয়েছি, এবং দুইটাই কিন্তু আমি স্বপ্নের মাধ্যমে দেখেছি, দুইজনেরই। এবং আমার একটা রিলেশন যে ব্রেক হয় সেটাও আমি স্বপ্নে দেখেছি। এবং আরেকটা জিনিস আমি শেয়ার করতে চাই যে 2000 সাল আমার জন্য অনেক স্মরণীয় ছিল। আমি স্বপ্নে দেখেছিলাম যে আমাকে কে একজন অন্ধকার বলছে যে তোমার নাম আজকে থেকে মাহনাজ না। রাইট, আমি তো ভুলে গেছিলাম। মাহনাজ না, তোমার নাম আজ থেকে নূর।
যেটা আমরা আল্লাহর অংশকে বলি। আমি তার সাথে তর্ক করছি, কিন্তু আমি তার ফেস দেখতে পাচ্ছিলাম না, পুরা ব্ল্যাক, মানে ফেসটা ব্ল্যাক। তো আমি তার সাথে তর্ক করতে করতে সেই স্বপ্নের মধ্যেই চিন্তা করছিলাম যে সে নূর বলছে, নূর তো আল্লাহর অংশ, খারাপ কি? হয়তো আমি ভালো কিছু করতে পারতাম যদি আমি সেটা কন্টিনিউ করতাম, হয়তো বলতাম না। ইনশাল্লাহ আমি ট্রাই করছি সামহাও, যদি আমার দাদার আলৌকিকভাবে কিছু যদি হয় আমি আরো ক্যাপচার করতে। এবং আমি আপনাকে আবারও বলছি যে প্রতিনিয়ত কিন্তু আমি ফেস করছি অনেক সিচুয়েশন, অনেক কিছু, অনেক টের পাচ্ছি, এবং যখন ঘটে যায় তখন কিন্তু আমি নিজেও থান্ডার্ড হয়ে যাই। এবং আমি বিশ্বাস করি যে মানুষের সিক্স সেন্স বলেন বা একটা সুপার ন্যাচারাল, এটা অবশ্যই আছে। এটা মানুষ হয়তো উড়িয়ে দেয়, আসলে কিন্তু ঠিক না, এটা আছে। আমি নিজে প্রমাণ পাচ্ছি, কিন্তু আমি শেয়ার করি। আপনাদের এই শোটা হওয়াতে আমি আসলে মানে ইয়ে ফিল করি। আর একটা জিনিস রাসেল ভাই, আমি আবার এক লাস্ট টাইম বলতে চাই, যখন খুব স্ট্রেস থাকি, স্যাড থাকি, আপনাদের এই শোটা শুনলে আই রিয়েলি ফিল গুড। আমার চিয়ার আপ হয়ে যায়। মাঝে মধ্যে আপনাদের শো আমি ডাউনলোড করেও শুনি, যাতে আই ফিল গুড। ইটস আ ভেরি গুড থিং। থ্যাঙ্কস ফর থ্যাংক ইউ রাসেল ভাই। আমি আব্দুল কাদের হেলাল, আমি এসেছি মিরপুর 13 নম্বর থেকে। ওকে। অ্যাকচুয়ালি রাসেল ভাই, ঘটনাটা ঘটেছে হচ্ছে আপনার বনশ্রীতে, ঢাকাতেই। ঘটনা হচ্ছে আমার ব্রাদার ইন ল পলাশ ভাইয়া, সে অ্যাকচুয়ালি ভূত বিশ্বাস একদমই করে না। তো ভাইয়ার বাসার ঠিক পাশের বাসে ঘটনা ঘটেছে। ঘটনাটা ঠিক মাসখানেক আগে হবে। ঘটনার যে ব্যক্তি, সেই ভদ্রলোক হচ্ছে ইতালি প্রবাসী একজন ভদ্রলোক। তার ওখানে তার বাড়ি। সে ভদ্রলোক থাকতে হচ্ছে 3 তলায়। তো ঘটনাটা দিন হচ্ছে ভদ্রলোক দুপুরবেলা হঠাৎ লক্ষ্য করলেন যে তার বিছানায় একটা সাপ। তো 3 তলায় সাপ কি করে উঠলো, এটা খুবই একটা মানে অবাক ঘটনা। তো যাই হোক, উনি লোকজন নিয়ে হইচই করে সাপটাকে তিনি মারলেন। মেরে ফেলে তিনি সাপটাকে জানালা দিয়ে যখন বাইরে ফেললেন, সাপটা অ্যাকচুয়ালি নিচে পড়ে নাই, গাছের মধ্যে ঝুলেছিল। তো যে কারণে বাইরে থেকে লোকজন সেটা দেখেছে। তো ফাইনালি কৌতূহলী লোকজন সেটাকে একসঙ্গে নিচে ফেলেছে। সাপটা মোটামুটি 2-2.5 ফিটের মতো ছিল। তো ফাইনালি সাপটা সবাই দেখেছে যে সাপটা মৃত। তো সেদিন রাত্রেই ওই ভদ্রলোকের হঠাৎ করে মানে পেইন উঠলো। সে খুব সুস্থ একজন ব্যক্তি ছিল। তো তারপরে তাকে হসপিটালে নেওয়া হলো। নেওয়ার পরে ওই দিন ভোরে সে ব্যক্তি মারা যায়। মারা যাওয়ার পর ডাক্তাররা লক্ষ্য করে দেখেন যে তার ঘাড়ে 6টা সাপের কাটা দাগ। তো এটা অ্যাকচুয়ালি মানে বেশ একটু ভয়েরই এবং আতঙ্ক ছড়িয়েছিল। এটা হচ্ছে রাসেল ভাই অ্যাকচুয়ালি বনশ্রীতে এল ব্লকে। হ্যাঁ, আমি আপনাকে অ্যাড্রেসটা বলছি না, কিন্তু ওই এলাকার যারা আছে তারা সবাই মোটামুটি বিষয়টা জানে এবং বেশ আতঙ্ক ছড়িয়েছিল বিষয়টা। থ্যাংক ইউ রাসেল ভাই। এই ঘটনাটা হচ্ছে সমীর সাহা নামে একজন আমাকে লিখে পাঠিয়েছেন পশ্চিমবঙ্গ থেকে। আচ্ছা। আর তার ঘটনাটা অনেকটা ব্ল্যাক ম্যাজিক টাইপের, এগুলোর উপর আর কি। আচ্ছা, শুনি আমরা ঘটনাটা। ওকে। সমীর সাহা উনি লিখেছেন আমাকে আপনার পশ্চিমবঙ্গ থেকে। লিখেছে তখন তার বয়স 18-19 বছর, এবং সেই সময় সে বেশ বাউন্ডুলে ছিল, ঘোরাফেরা করতো এদিক ওদিক দুপুরবেলা বিশেষ করে। তো একদিন দুপুরে সেরকম ঘোরাফেরা করতে করতে তাদের ওখানে একটা নদী ছিল, নদীর পাশে গাছের গোড়ায় দেখে একজন আপনার তান্ত্রিকের মতো বসা, চুল টুল জট বাঁধা, এবং মানে যারা অনেকটা আপনার মুনি ঋষি টাইপের আর কি। বাট হি ডাজন্ট লুক অ্যাকচুয়ালি কোয়াইট লাইক আপনার যে খুব সাধু পুরুষের মতো নয়। তার জট টট বাঁধা, মানে বেশ অনেকটা তান্ত্রিক টাইপের, গলায় রুদ্রাক্ষের মালা টালা আর কি। তো দেখে কিছুক্ষণ বেশ কিউরিয়াস হয়ে তাকে থাকে, কারণ ওই গাছের গোড়ায় সাধারণত কেউ বসতো না কখনো, এরকম মানে বসার মানুষকে সে দেখেনি। আচ্ছা। তো অনেকক্ষণ কিউরিয়াস হয়ে তার দিকে তাকিয়ে থাকে। তো তাকিয়ে থেকে আস্তে সময় কাছে যায়। কাছে যে সে কিউরিয়াসিটি থেকে তাকে জিজ্ঞেস করে যে আপনি কে। তো লোকটা তার দিকে তাকায়, তাকে হাতে ডাকে, কাছে ডেকে বসতে বলে। তো বসার পরে কিছুক্ষণ বসে থাকে। ওই লোকটা আপনার তার কথার কোনো উত্তর দিচ্ছে না, বা তার ধ্যানে সে আছে আর কি। তো এরকম সময় সে আবার জিজ্ঞেস করে। তো লোকটা এক সময় চোখ খুলে বলে কি, তুই আমার কাছে কি চাইবি? তোর যে কোনো একটা মানে আমি আশা পূরণ করে দিব আজকে। আচ্ছা। তোর কাছে তো বেশ হঠাৎ হচকচায় যায়, কি ব্যাপার, হঠাৎ করে আমাকে বলতেছে যে একটা আশা পূরণ করে দিবে। তো
তো এক সেকেন্ড অনেক কিছু চিন্তা করতে হয় কি চাইবে সে। তো চাইতে চাইতে সে বলে আমাকে অনেক ক্ষমতা দেন, আমি অনেক ক্ষমতা চাই আপনার কাছে। ওকে। তো এটা বলার পরে ওই ঋষি বলে যা ক্ষমতা পাবি, কিন্তু ক্ষমতাটা তো সোজা না, ক্ষমতা পাইতে গেলে তো কিছু কাজ করা লাগবে। কি কাজ করা লাগবে? বলে যে ওই যে সামনে দেখছিস শ্মশান, ওই শ্মশানের থেকে এতটুক দূরে একটা এরকম বাচ্চার পুঁতে রাখছে, ওইটা অনেকেই জানে না, ওটা এমন জায়গায় পোতা আছে কেউ জানে না, আমি তোকে বলে দিব, ওখানে যাবি, ওই বাচ্চার যে ওই মাথার খুলিটা ওটা নিয়ে আসবি, এরকম কিছু বলে। তো শোনার পর বলে কি এটা নিয়ে আসবো, এটা নিয়ে আসলে ক্ষমতা পাবো। বলে হ্যাঁ তুই যা চাবি, তুই যা করতে চাবি তাই পাবি তুই। তো সমীর সাহার কথাটা শোনার পরে সে খুব একটু মানে ইন্টারেস্টেড হয়, আবার ভয়ও পায়। শ্মশানের কাছে যেতে হবে রাত্রেবেলা, যে মরার খুলি নিয়ে আসতে হবে এসে বলে। তো তখন সে ওই ঋষিকে জিজ্ঞেস করে যে আমি এমনি চলে গেলেই হবে? তো সে এসব কাহিনী এর আগে অনেক শুনছে, যে অনেকে বলে যে অমাবস্যা পূর্ণিমা রাতে এরকম যেতে হয় এই সেই। তো বলে না, এরকম কোনো বাধ্যবাধকতা নাই, তুই রাতের বেলা যাবি, কিন্তু রাত মানে 12টার পরে আর কি, গভীর রাতে তোকে যেতে হবে, যে নিয়ে আসতে হবে। তো সমীর আপনার কথাটা শুনে চলে আসে ওখান থেকে, সে আর যায় না এবং সে 2-4 দিন পরে আবার ভুলেও যায় কথাটা, এটা নিয়ে সে কোনো আগ্রহ প্রকাশ করে না। তো এরপরে সে তখন আপনার সেই মনে ম্যাট্রিক পাস করছিল সময়টা, তার মানে পড়াশোনা একটা গ্যাপ চলছিল সে সময়। তো এরকম একদিন সে আরেকদিন দুপুর দিয়ে আসছে, ওই দিন ঠিক তার রাস্তার মধ্যেই সেই ঋষিটার সাথে দেখা হয় তার। তো সে তাকে দেখে প্রথমেই খুব ধমক দেয়, বলে তোকে বলছিলাম ওটা নিয়ে আসতে, তুই আনলি না, তোর ক্ষতি হবে। তো এই কথা শুনে সে বলে কি ক্ষতি হবে, আপনি আমাদের এরকম ভয় দেখাইতেছেন, আমি আনবো না, আমার ইচ্ছা নেই, আমি করবো না এটা। কারণ তুই তো আমাকে কথা দিছিস তোর করতে পারেন, তোর ক্ষতি হবে। তো সে এটা শুনে খুব একটা কেয়ার করে না, সে জোর করে বাসায় চলে আসে তাড়াতাড়ি। তো বাসায় চলে আসার পরে তার খুব অস্থির লাগতে থাকে, মনে হয় যে তার শ্বাসকষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে আসতেছে, এসে বিভিন্ন রকমের তার প্রবলেম সে ফেস করার পরে সে ওই দিন রাতে যখন ঘুমায়, তখন সে রাত্রেবেলা শুনতে পায় যে তার জানলার পাশ থেকে ওই ঋষি সেই মানে গুরু গম্ভীর গলায় কথা বলতেছে যে তোর কিন্তু ক্ষতি হবে। এবং সে খুব ভয় পেয়ে যায়, যে আমি শুয়ে আছি ঘুমের মধ্যে, এরকম পাশ থেকে বলতেছে, জেগে জেগে উঠে ভয় পায়, এবং মনে হয় যে ওর দরজার আশেপাশে কেউ নিঃশ্বাস ফেলতেছে জোরে জোরে। হ্যাঁ, এরকম কিছু জিনিসপত্র সে শোনার পরে সে খুব ভয় পেয়ে যায়। তো এক পর্যায়ে সে চিন্তা করে যে না, মানে ও যেহেতু কাজটা বলছে, এবং মানে তার জিনিসটা এমন একটা সিচুয়েশন তার দাঁড়াইছিল, সে নাকি অকারণেই ভয় পেত, বসে থাকলেও মনে হচ্ছে কি যেন হচ্ছে, কেউ আসছে আশপাশ থেকে, এরকম একটা মানে সেন্স সে ফিল করতো। তো সে একদিন এরকম চিন্তা ভাবনা করে সে মানে মোটিভেটেড হয় যে আমি যাব, কাজটা করি, ক্ষমতাও তো পাবো, আর ভয়ও আপনার যে জিনিসটা আছে যে ভয়টা জয় হয়ে যাক, আর ক্ষমতাও পাবো। তো একদিন রাতে সে এরকম ডিসাইড করে যে ওখানে যাওয়ার, এবং সে তার এক বন্ধুকে জোগাড় করে তার সাথে যাওয়ার জন্য। একলা যেতে সাহস পায় না, এক বন্ধুকে বলে সে, এবং বন্ধুকে এটাও বলে যে সে ক্ষমতা ভাগাভাগি করবে তার বন্ধুর সাথে। তো এই ধরনের কোনো ডিল তার সাথে সে রিসিভ ছিল না। এনিওয়ে, সে রাতের বেলা তার বন্ধুকে নিয়ে ওখানে রওনা দেয়, এবং সে ওই রাস্তা দিয়ে যখন যাচ্ছিল, সে নাকি মানে অনেক কিছু মানে উদ্ভট জিনিস দেখে, যেটা নাকি মানুষ মানে সে আনএক্সপ্লেনেবল থিংস। যেমন সে যখন যাচ্ছে, ওর মনে হচ্ছে যে গাছের যে পাতাগুলো পাশে, সেগুলো সরসর করে কেউ পার হয়ে যাচ্ছে আশপাশ থেকে, এরকম কিছু জিনিস তার ক্ষেত্রে ঘটে। তো সে এরকমও ভাবে যে এটা আমার মনের কল্পনা হতে পারে, বাট তারপরও সে একসময় সেই শ্মশান ঘাটের কাছে যায়। তো ওই কাছে যেয়ে সে ওই ঋষির যে মানে ডিরেকশন অনুযায়ী যেভাবে খুঁজতে হবে আর কি কবরটা, তো সে খুঁজে সেটাকে ডিটেক্ট করে জায়গাটা। তো জায়গাটা ডিটেক্ট করার পরে মাটি খোঁড়ার পালা, তো ওর সাথে একটা লাঠির মতো নিয়ে এসেছিল, শক্ত বাঁশের মতো, সেটা দিয়ে সে খোঁড়ার চেষ্টা করে, আস্তে আস্তে সরায়। তো সরাতে বেশ খানিকটা গর্ত না কেউ করে ফেলে, যেখানে আপনার মনে করেন যে হাত ঢুকবে আর কিরকম। তো ওখানে হাত ঢুকায় সে আস্তে আস্তে সরাতে থাকে। তো যখন হাতটা ঢুকে সরাতে থাকে, এই সময় নাকি তার হাতটাকে চেপে ধরে, এবং হাতটা যে চেপে ধরছে, সে ফিল করে যে লাইক একটা কঙ্কালের হাত যদি কারো হাত চেপে ধরে শক্ত করে, সেরকম ভাবে তার হাতটা চেপে ধরে, এবং হাতটাকে সে ছাড়ানোর অনেক চেষ্টা করে, সে ছাড়াতে পারতে থাকে না। এবং ওর এই চিৎকার চেঁচামেচি শুনে তার বন্ধু কাছে আসে, যে কি হয়েছে, তুই ভয় পাচ্ছিস কেন? ঠিক এই সময় নাকি দেখে যে তাদের থেকে প্রায় 10 ফিট দূরে, ঠিক নদীর পাড়ে, সেই ঋষি দাঁড়ায় আছে এবং হাসতেছে। এবং হাসির শব্দ শুনে তার বন্ধু তাকে ছেড়ে দৌড়ায় পলা যায় ঋষিকে দেখে, আর সে ওখানে সেন্সলেস হয়ে যায় আর কি, তার আর আপনার থাকে না, হুঁশ থাকে না।
তো পরবর্তীতে সকালে নিজেকে ফাইন্ড আউট করে যে সে ওই শ্মশানের কাছেই পড়ে আছে এবং মানে সে মাটি খোঁড়া, কিন্তু তার হাত কোনো ধরা নাই কারো, মানে সেই ওই যে জায়গাটা খুঁড়ছে তার থেকে ধরেন কিছু দূরেই সে পড়ে আছে। তো এটাই ছিল সমীর সাহার কাহিনী রাসেল ভাই। আমি আব্দুল কাদের হেলাল ফ্রম মিরপুর 13 এগেইন। এখন আমি এই ঘটনাটি বলবো রাসেল ভাই। এটা হয়েছে অ্যাকচুয়ালি কুমিল্লাতে, আমার দেশের বাড়ি কুমিল্লাতে, বছরখানেক আগে। তো অ্যাকচুয়ালি রাসেল ভাই ঘটনাটা আমি প্রথমে পেয়েছি পেপারে দেখে, দেন যে গ্রামে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে আমার খাড়ার বাড়ির পাশের গ্রামে আর কি। তো দেন হচ্ছে আমি আমার কাজিনকে বলেছিলাম সেখানে গিয়ে খোঁজখবর নিতে, কথাবার্তা বলতে। তো ফাইনালি আমি ডিটেলস জেনে এসেছি আপনাকে কথা বলার জন্য। তো অ্যাকচুয়ালি হাসান ভাই, সেই গ্রামটার নাম হচ্ছে পয়াত, কুমিল্লার বুড়িচং থানার আন্ডারে পড়েছে গ্রামটা। ওখানে যেটা হয়েছে, একদিন দুপুরবেলা স্বামী এবং স্ত্রী পুকুরে গিয়েছে গোসল করার জন্য। তো স্ত্রী হচ্ছে পুকুরে মগ দিয়ে গোসল করছিল, আর স্বামী পুকুরে অলরেডি নেমে গোসল করছিল। তো স্ত্রী হঠাৎ লক্ষ্য করে দেখলো যে তার স্বামী বেশ অনেকক্ষণ ধরে পুকুর ডুব দিয়ে উঠছে না। তো এটা লক্ষ্য করে তখন স্ত্রী বেশ চিল্লাফালা শুরু করে দিল আর কি। তখন প্রতিবেশী লোকজন এবং আশপাশে যারা ছিল তারা সবাই পুকুরে ঝাঁপিয়ে পড়ে লোকটাকে খুঁজতে লাগলো। তো তারা অনেক খোঁজাখুঁজি করে তাকে পায় নাই। তো এভাবে আস্তে আস্তে এই ঘটনাটা আশপাশে প্রায় মোটামুটি 10 গ্রামে ছড়ায় গেল আর কি। এরপরে আপনার লোকজন ওদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সবাই বেশ খোঁজাখুঁজি করলো তন্ন তন্ন করে, কিন্তু কোথাও কিছু পেল না। ফাইনালি আপনার কুমিল্লা শহর থেকে ডুবুরির যারা দল আছে ওদেরকে ডাকা হলো। ডুবুরি দলরা ওই রাতে সারা রাত ওরা ওদের মতো করে খোঁজাখুঁজি করলো, তাতে কোনো কিছু পাওয়া গেল না, কোনো নিউজ পাওয়া গেল না। পরদিন সকালে মেশিন দিয়ে সেই পুকুরটা পুরোপুরি সেচে ফেলা হলো। সেচে ফেলেও দেখা গেল যে পুরো কিছু নাই, কোনো কিছু চিহ্ন পাওয়া গেল না। তারপরে এটা নিয়ে তো বেশ আতঙ্ক তৈরি হলো পুরো এলাকাতেই। তার পাশের গ্রামে এক বেশ খ্যাতনামা কবিরাজ ছিল আর কি, তাকে ডাকা হলো। তো সেই কবিরাজ তার মতো করে কাজকাম করলো। এটা মোটামুটি সে নিখোঁজ হওয়ার 1 সপ্তাহ মতো অলরেডি আর কি চলে গেছে। তো সেই কবিরাজ তার মতো করে খোঁজাখুঁজি করে তো সে পরে জানালো যে তাকে পাওয়া যাবে, বাট একটু সময় লাগবে। তো এখন সেই ফ্যামিলি থেকে বলা হলো যে ঠিক আছে, কিন্তু তাকে ফিরিয়ে আনতে হবে যে করে হোক। তো তারপরে সে কবিরাজ তার মতো করে তার যে পানি পড়া, তেল পড়া বা ধ্যান এগুলো সে করলো। ফাইনালি 13 দিন পরে, মোটামুটি 13 দিন, লোকটা লাপাত্তা হওয়ার 13 দিন পরে একদিন রাতে সেই লোকটার বাড়ির ছাদের টিনের ছাদ ছিল, সেখানে বিকট শব্দ। এখন শব্দ শুনে তার পরিবারের লোকজন দৌড়ে গিয়ে দেখে যে সেই ভদ্রলোক যে নিখোঁজ হয়েছিল সে বাড়ির সামনে বসে আছে, বেশ আহত অবস্থায়, তার শরীরে অনেক অত্যাচারের দাগ, মারের দাগ। তো তাকে ঘরে নিয়ে আসা হলো। তারপর আপনার সেই কবিরাজ এসে তার মতো করে পানি পড়া তাকে দিল। দেন লোকটা টুকটাক কথা বলা শুরু করলো আর কি। তো তাকে জিজ্ঞেস করা হলো যে সে এতদিন কোথায় ছিল। তো ওই লোকটা কিছুই বলতে পারলো না, কিন্তু সে ছিল খুব দুর্বল এবং আহত অবস্থায়। তো পরে সে কবিরাজ বললো যে খুব সম্ভবত তাকে পুকুর থেকে কোনো জিন তাকে নিয়ে গিয়েছিল, বিকজ সে তাকে যেদিন পুকুর থেকে নেওয়া হয় তার আগে সম্ভবত সে ওই জিনিসটা কোনো রকম বেয়াদবি করেছিল। তো আসলে এটা ছিল আমার ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তী ঘটনা যাব, বাবু ভাই আবার আসছেন এবং তারপরে আমরা আবারও ফিরে আসবো আপনাদের কাছে। আপনারা অনেকেই দেখতে পাচ্ছি যে অলরেডি SMS করে খোঁজ খবর বিভিন্ন প্রশ্ন করছেন এবং প্রশ্নগুলো অনেক ইন্টারেস্টিং। যে সমস্ত প্রশ্নগুলো আসলে আমাদের উত্তর দেবার কোনো উপায় ছিল না, আজকে হয়তো অনেক প্রশ্নে আমরা উত্তর দিতে পারবো। সেটা আমাদের অবশ্যই একটু পরে, অবশ্যই এই দুটো ঘটনার পরে আরো একটা ঘটনা রয়েছে, তারপরে আমরা সেই সমস্ত প্রসঙ্গে যাব। সেই পর্যন্ত একটু আপনাদের অপেক্ষা করে থাকতে হবে। সুতরাং অবশ্যই 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 ঘুমিয়ে যাবেন না। যারা বিশেষ করে প্রশ্ন করেছেন তারা তো একেবারেই ঘুমানো যাবে না। এবং আমাদেরকে SMS করেছেন আরো অনেকেই, সেই SMS গুলো অবশ্য ওই রিলেটেড। সো আমরা সেই সমস্ত SMS গুলো জমিয়ে রাখছি আমাদের ঘটনাগুলো শুনতে শুনতেই। সেই ফাঁকে ফাঁকে আপনারা SMS করতে থাকুন এবং জানিয়ে দিন আপনাদের প্রশ্নগুলো। আমরা যাচ্ছি আবার বাবু ভাইয়ের কাছে তার সেকেন্ড ঘটনার জন্য। থ্যাংক ইউ রাসেল ভাই। এই কাহিনীটা যিনি বলেছেন উনি তার নাম শেয়ার করবেন না, প্লাস ওনার লোকেশনও না, যেহেতু উনি ওনার পার্সোনাল লাইফের কাহিনী
এবং ওনার পার্সোনাল লাইফ ইনভলভ। তবে ঢাকা শহরের কোন একটা জায়গায় এই কাহিনীটা। তো একটা বাড়িতে আর কি যিনি ছিলেন, ধরে নিলাম ওনার নাম এক্স, উনি একটা বাড়িতে উঠেছিলেন, উনি আর ওনার স্ত্রী, উনি ব্যবসায়ী মানুষ ছিলেন, বাসায় কোনো একটা থাকতে পারতেন না। তো বিয়ের পর ওনারা বেশ বড় একটা বাড়ি নেন ঢাকা শহরে কোনো একটা জায়গায়, এখন বেশ পরিচিত একটা জায়গায়, এবং বাসাটা বেশ বড় সাইজের, প্রায় 7.5 কাঠা মতো প্লট, বড় একটা জায়গা, পাশে বাগান বাড়ি, বাগান টাইপেরই, গাছগাছালি আছে। তো ওখানে উনি থাকতেন। তো প্রায় সন্ধ্যার সময় আসতেন, এসে বাসায় দেখতেন যে অন্ধকার, পাশের বাড়িতেও মানুষ নাই খুব একটা, এবং এই ঘটনাটা মানে বেশ কিছু আগের, 10-15 বছর বা 20 বছর আগের ঘটনা। মানুষজন বাসার আশেপাশে সন্ধ্যার পর বেশ কোয়াইট হয়ে যেত এলাকাটা। তো উনি আসলে ওনাকে ভাবি বলতেন যে ওনার ভয় লাগে, মানে কেমন শব্দ হয় বাড়িতে, এবং নিচতলায় মানুষ নাই, সেখান থেকেও মানে নিচতলাটা খালি ছিল আর কি, যেখানে ছিল সেখানে আপনার দিনের বেলা একটা অফিসের মতো ছিল, কিছু আর কি আপনার স্টক রাখতো, মালপত্র রাখতো, আর কেউ থাকতো না আর কি। তো বলতো নিচতলা থেকে শব্দ আসে, বেশ কেমন জানি মনে হয় সিঁড়িতে কেউ হাঁটে। তো উনি এটাকে ভ্রুক্ষেপ করতেন না, যেহেতু তিনি ব্যবসায়ী মানুষ, এটা উনি গায়ে মাখতেন না। তো একদিন রাতের ঘটনা, একদিন উনি শুয়েছেন, যথারীতি ভাবিও শুয়েছেন, টেলিভিশন চলছিল। তো টেলিভিশন চলতে চলতে মানে আর কি একসময় টেলিভিশন বন্ধ হয়ে যায়, মানে ওই ঝিঝি আর কি, তখন সময় আপনার ডিশ নেটওয়ার্ক ওরকম ছিল না আর কি, তখন বিটিভি চলতো আর কি। তো ঝিঝি হচ্ছে টেলিভিশন, এরকম হতে হতে একসময় মানে টেলিভিশন চলে গেছে, ঝিঝি হচ্ছে, ওনারা শুয়ে আছেন। তো ওনার ঘুম এসে গিয়েছিল, ঘুম ভাঙে হঠাৎ উনি উঠে দেখে যে ভাবি উঠে জানি কি খাচ্ছেন পাশে শুয়ে। তো উনি দেখে যে সব অন্ধকার, আশেপাশে চারিপাশে ঝিঝি চলছে, সাউন্ড খুব সামান্য। তো উনি টিভিটা ফার্স্টে বন্ধ করেন, তারপর ভাবিকে জিজ্ঞেস করেন, আচ্ছা আলো তো ডিম লাইট জ্বলছে, কি ব্যাপার রাতের বেলা তুমি কি খাচ্ছ এরকম রাতে? তো ভাবি বলতেছে, কেন মাছ খাচ্ছি, তুমি খাবা তাকে সাধে। তো উনি মাছ খাচ্ছে রাতের বেলা, তখন একটা উনি আষ্টে টাইপের একটা গন্ধ পান। উনি খেয়াল করে দেখে ওই ভাবির হাতে কাঁচা মাছ, ছোট মাছ কোনো, সেটা চাবায় খাচ্ছে সে, মানে ইটস লাইক কুকটু হতে পারতো, কিন্তু কাঁচা এবং আষ্টের গন্ধ আসতেছে ওনার কাছ থেকে। উনি প্রচন্ড শকড হন, মানে সীমাহীন একটা শকড, যে হোয়াট ইজ দিস, এরকম একটা ঘটনা তো ঘটার কথা না, কাঁচা মাছ খাচ্ছে সুস্থ মানুষ। তো উনি মানে বলে, তোমার মাথা ঠিক আছে, এটা কি করতেছো তুমি? তো বাসা বলতেছে যে মাছ খাচ্ছি, তুমি খাবা তাকে সাথে। উনি মানে অবাক হয়ে যায় যে উনি কথা বলতেছে, কথাটা একটা হিস্ট্রিয়াগ্রস্ত রোগীর মতো আর কি, একই কথা 2-3 বার বলতেছে। উনি লাফ দিয়ে উঠে বসে, উঠে লাইট জ্বালায়। উনি যখন লাইট জ্বালায় তাকে ভাবি শুয়ে পড়ে, মানে বিছানায় এলায় পড়ে যায়, অত ঘুমের মতো। ওনার হাতে দেখে যে ফ্রিজে মাছের প্যাকেট ছিল, সেই প্যাকেটটা তখন পড়ে আছে কয়েকটা মাছ। তো এই অবস্থা দেখে উনি মানে ভাবি শুয়ে আছে, মুখ দিয়ে মানে ফেনা গড়াচ্ছে এসে। তো উনি ওনাকে ক্লিন আপ করে আবার ডাকে ঘুম থেকে উঠে। ভাবি উঠে এগুলো রিকল করতে পারে না কিছু, উনি কি করছে। উনি বলে যে এরকম করছো তুমি, এই ব্যাপার। তো সেটা মানে ভাবি রিকল করে না, সে বলে তার কিছুই মনে নেই। তুমি যথেষ্ট মানে এটা নিয়ে চিন্তিত হয়ে যায় যে কি ব্যাপার, এরকম একটা ঘটনা ঘটলো এবং সে মনে করতে পারতেছে না। তো যেহেতু শিক্ষিত মানুষ, উনি ফার্স্টে চিন্তা করে কি এটা কি কোনো স্লিপ ওয়াক টাইপের ব্যাপার, যে মানুষ ঘুমের মধ্যে অনেক কিছু চিন্তা করে বা সামথিং লাইক দ্যাট। তো চিন্তা করে উনি সিদ্ধান্ত নেয় যে আমি দেখি, জেগে থাকি। উনি জেগে যখন থাকে, ভাবি ঘুমায় যায়, পরে দেখে যে উনি ঘুমের মধ্যে ভাবি ফিস 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 করে কথা বলে। তো এই পর্যায়ে উনি মানে খুব ভয় পায়। পরদিন উনি এই কথাটা ওনার ফ্যামিলির সাথে, ওনার বড় ভাই এবং ওনার মানে যারা খুব নিকট মানুষ তাদের সাথে আলাপ করে। তো তারা ওনাকে বলে যে তোমার বাসায় যারা মুরব্বী তারা বলে যে তুমি কি বাসাটাকে করছিলা, মিরাত দিছিলা, বাসাটাকে বন্ধ করছিলা, সামথিং ক্যান বি রং, অনেক কিছু থাকে, উপরি জিনিস থাকে। তো উনি উপরি জিনিস বলতে উনি বুঝে, আমরা অনেকেই বুঝি উপরি জিনিস বলতে ওরা কি বুঝায়, যে ভূত প্রেত জিন যে যেভাবে বিশ্বাস করে আর কি, সেই ব্যাপারটা। তো এটা শোনার পরে উনি বলে যে দেখো আমার তো এটার প্রতি খুব একটা ফেইথ নাই, তোমরা যদি যা চাও তোমরা করতে পারো, তোমাদের মধ্যে কেউ যদি চাও বাসা মিলাদ দিতে। তো বাসায় একদিন হুজুরকে নিয়ে আসে, এসে বাসাটাকে বন্ধ করতে যায়। তো বন্ধ করতে যায় হুজুরের বাসায় ঢুকেই সে বলে যে বাসাটা খুব ভালো না, বাসাটার মধ্যে কোনো প্রবলেম আছে। প্রবলেম বলতে এখানে খারাপ জিনিস আছে, এবং ওনার ওয়াইফকে যতই চেষ্টা করে হুজুরের সামনে আনা, সে আসতে চায় না, তিনি আসি না, মানে উনি হুজুরের সামনে ফেস করবে না, এরকম একটা ব্যাপার। এক পর্যায়ে উনি টানা হেঁচড়া করে আনতে পারে না।
তো প্রবলেম হয়, হুজুর বলে যে আমি বাসাটাকে এখন বন্ধ করবো না, বাট সম্ভব না, আমাকে আরেকটা সময় দেন। হুজুর চলে যায়। উনি এই প্রবলেমগুলো ওনার মানে এক্সেলারেটেড হতে থাকে। উনি ঘুমায় থাকে, উনি হঠাৎ করে দেখেন দরজা খোলা, মানে ওনার রুমের দরজা খোলা, লিভিং রুম তো ওই লিভিং রুমের বারান্দার দরজা খোলা, দেখে ওই যে আপনার বারান্দার যে গ্রিলের উপরে ভাবি বসে আছে এবং মানে ওনার চুল টুল ছাড়া এবং গান গাচ্ছে। তো এরকম সিচুয়েশনের মধ্যে উনি পড়ে, খুবই ভয় পায়। উনি নিয়ে আসে ভাবিকে, উনি চেষ্টা করে যে মানে এই জিনিসগুলো থেকে মানে ঠান্ডা করা, লাইট জ্বালায় এবং অনেক রকম দোয়া দুরুদ যতটুকু নিজে পারতে পড়া শুরু করে। সেই পর্যায়ে উনি একটা হুজুরকে ডেকে আনে। হুজুর এসে ওই বাড়িটা ওনাকে বন্ধ করে দেয়। বাট ওই বাড়িতে এই ধরনের ভয়ভীতিকর পরিস্থিতি হতেই থাকে। এনিওয়ে বাড়িটার থেকে উনি সরে যায়, বাড়িটা চেঞ্জ করে ফেলে উনি, কিন্তু ভাবির প্রবলেমটা কিওর হয় না। তো উনি এই ধরনের মানে কাজ করতেই থাকে, মানে আপনার পাগলামো যেটাকে বলে বা আপনি ভৌতিক বলেন, এই ধরনের কর্মকাণ্ড হতেই থাকে। তো বর্তমানে যেটা হয়, উনি কিন্তু প্রবলেমের মধ্যে এখনো আছেন, উনি এটাকে এখনো কিওর করতে পারেন নাই। ওনার ওয়াইফ এখনো মানে একটু অ্যাবনর্মালি এরকম আছেন, এরকম আচরণ করছেন। তো এটাই হচ্ছে রাসেল ভাই ওনার কাহিনী। কিছু কিছু জিনিস যে আমাদের সাথে ঘটে যায়, আমরা ওগুলোর কখনো রেশনাল এক্সপ্লেনেশন খুঁজে পাই না। এন্ড আমরা যতই ওইসব মানুষকে বলি, অনেক মানুষ বিলিভ করতে চায় না, দে আর লাইক ও আমাকে এভিডেন্স দাও এন্ড প্রুফ দাও, বাট আমাদের প্রুফ আর এভিডেন্স দেওয়ার থাকে না। সো আই হোপ এইসব যে ইরেশনাল জিনিসপত্র, প্যারানর্মাল জিনিস মানুষের সাথে হয়, আই হোপ এটা কারোর সাথে না হয়, বিকজ যাদের সাথে হয় তারাই বুঝে যে কেমন লাগে। কথা না বাড়ি এগিয়ে যায়। It was about 2.5 years ago to be precise. আমি গ্রামের বাড়িতে কখনো যাইনি। আমার আম্মুদের অ্যাকচুয়ালি ইটস নট আমার আম্মুর গ্রামের বাড়ি না, ইটস আ প্লেস, ইটস কল্ড, জায়গাটার নাম হচ্ছে চাঁদপুর। এন্ড ওখানে আমার আম্মুর ফ্যামিলি একটা ফার্ম হাউস বানায়। এন্ড সেখানে আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল, বাট আমার কখনো যাওয়া হয়নি। তো আমরা অনেকজন, আমাদের অনেক বড় একটা ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলি। আমরা সবাই ডিসিশন নিই যে আমরা ফার্ম হাউসে যাবো। তো আমার পুরো ফ্যামিলি, আমার সব কাজিনসরা এন্ড আমার কিছু ফ্রেন্ডসরা ডিসিশন নেয় যে ওরা এরকম আমরা সবাই গ্রামের বাড়িতে যাব, কিন্তু বাস দিয়ে যাব না, গাড়ি দিয়ে যাব না, আমরা সবাই লঞ্চ দিয়ে যাব। তো আমি অনেক এক্সাইটেড ছিলাম, কারণ আমি লাইফে কখনো লঞ্চে উঠি নাই। ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম ফর মি যে আমি এরকম একটা লঞ্চ করে এরকম কোথাও যাব। তো আমি বলে দিই, আমার সাথে সেই বছর আমার 5টা ফ্রেন্ড যায় চাঁদপুরে, এন্ড 4 জন আমার সাথে লঞ্চ করে যাবে এবং লঞ্চ করে যাচ্ছিল, এবং একজন আনফর্চুনেটলি লঞ্চ ঘাটে পৌঁছাতে পারেনি, এই জন্য সে লঞ্চে উঠতে পারেনি। সো সে বাস দিয়ে যাচ্ছিল। আই ওয়াজ রিয়েলি এক্সাইটেড। এটা একটা খুবই বড় একটা লঞ্চ ছিল, লঞ্চটার নাম আমি বলতে চাচ্ছি না। ইট ওয়াজ লাইক 3তলা একটা লঞ্চ, এন্ড আমাদের অনেকগুলো ক্যাবিন, পুরো একটা ফ্লোর বলতে গেলে আমরা নিই। এবং আমার ফার্স্টে আমরা অনেক মজা করেছি। সো অ্যাট ওয়ান পয়েন্ট আই গট রিয়েলি বোর্ড, কারণ অনেকে বড়রা সবাই ঘুমিয়ে পড়ে, কাজিনসদের মতো এক একজন এক এক জায়গায় মজা করছে। আমার আবার খুব অভ্যাস যে আমি রাত্রিবেলায় গান শুনবো। এন্ড ইউ কুড সে আই এম রিয়েলি আর্টিস্টিক অ্যান্ড পোয়েটিক, যে আমার এরকম যে রাতে 2:30 এরকম টাইমে নদীর দিকে তাকিয়ে আছে, অনেক সুন্দর একটা সিনারি, এন্ড আমার খুব ইচ্ছা ছিল যে চুপচাপ একটা কোনায় বসে গান শোনার। তো আমি আমার আইপড কানে দিয়ে গান শুনছি, and I was just staring at this beautiful scenery, and exactly ওই টাইমে আমার পিছনে কেউ একজন হাত, so I could tell it was a human being. আমি পিছনে ফিরি, and আমি দেখি আমার একটা ফ্রেন্ড আদিব, মানে যে লঞ্চটা মিস করে। আমি তখন মনে মনে ভাবি, ও মেবি আদিব মেড ইট। আর যেহেতু অনেক মানুষ ছিল, লাইক বলতে গেলে 23-30 পিপল, আই থট আচ্ছা এত মানুষ যেহেতু যাচ্ছে, মেবি আই ডি নট, আমি এদের ভিড়ে ওকে নোটিস করিনি। সত্যি কথা, আমি সবাইকে টাইম দিতে হচ্ছিল একটু একটু করে। আমি তখনও জানতাম না যে আদিব লঞ্চে ছিল না। তো আমি আদিবের সাথে গল্প করছি। আদিব আমাকে জাস্ট একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করে যে তুই কি করছিস, এন্ড আমি তখন ওকে সব কথা বলবো। আমি জানি না সেদিন আমার সিনারি
এটা দেখে খুব খুশি লাগছিল না। আমি যখন খুশি থাকি আমি অনেক কথা বলি, and আমি আদিবকে অনেক কথা বলছিলাম, প্রায় আই কুড টেল আমি হাফ এন আওয়ার খালি কথাই বলে যাচ্ছি না, আদিব কিছু বলেনি। তখন আদিব আমার দিকে তাকিয়ে জাস্ট লাস্টের দিকে লাইক 30 মিনিটস পরে সে জাস্ট আমাকে একটা কথা বললো, অ্যান্ড হি সেড যে আমি যাচ্ছি, তুই আমার সাথে যাবি? আমি তখন মনে মনে, আমি জানি না, আমার মধ্যে জিনিসটা হচ্ছে ইট ওয়াজ রিয়েলি ক্রিপি দ্য ওয়ে হি সেড ইট, বাট ইট ওয়াজ লাইক রিয়েলি বিউটিফুল। আমার মনের মধ্যে আসছে যে আমার মনের মধ্যে তখন মনে হচ্ছে যে এত সুন্দর করে আমাকে বললো, আমি যাই ওর সাথে। যখন আমার মনে ইচ্ছাটা আসলো, নেক্সট সেকেন্ড আমার সাথে যা হয়েছে রাসেল ভাইয়া, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমার কাছে কোনো রেশনাল এক্সপ্লেনেশন নাই যে এগুলো আমার সাথে কেন হলো। আমি জাস্ট ইন আ ব্লিঙ্ক অফ এন আই আমি দেখছি যে আমার সামনে, আমি যে সিটে বসে আছি ছিলাম রেলিং এর কাছে, আমি ওখানে নেই। আমি একটা লঞ্চের একেবারে কোনা, একেবারে পয়েন্টি যে এজটা থাকে সেখানে বাইরে আর নিচে আমি এমন ভাবে দাঁড়িয়েছি যে আমি এখন যদি একটু নড়ে আমি পড়ে যাবো, এন্ড দেয়ার ইজ ওয়াটার, নিচে পানি, এন্ড লঞ্চের একেবারে আমি কোনো লঞ্চের ভিতরে নেই, আমি একেবারে বাইরে চলে গেছি, এন্ড আই ডোন্ট নো হাউ টু সুইম। আমি একটু বুঝতে পারছিলাম যে পিছন থেকে আমার 3-4টা কাজিন আমাকে থাবড়িয়ে ধরছে ভিতরে ঢুকানোর জন্য। যখন আমাকে ভিতরে ঢুকায় আমি তখন চুপচাপ বসে বসে ভাবছি যে আমি তখন পুরো বোবা হয়ে গেছিলাম বলতে গেলে, বিকজ আমি বুঝে উঠতে পারছিলাম যে আমার সাথে এটা ঘটলো কিভাবে। তো 30 মিনিটস আমি আদিবের সাথে কথা বলছি, আদিব আমার সাথে রেসপন্স করলো ইন দ্য ব্লিঙ্ক অফ এন আই। আমি ওখানে নেই, আমি একেবারে লঞ্চে এজে দাঁড়িয়ে আছি, অ্যান্ড আমি নিচে তাকিয়ে আছি, অ্যান্ড আমার কাজিন আমাকে সবাই একটা জিনিস লঞ্চের ভিতরে একটা ফার্স্ট তৈরি হয়ে গেল, সবাই সব দিক থেকে আসছে দেখার জন্য যে এটা কিভাবে হলো। তখন আমি তখন কিছু মুখ থেকে বের করতে পারছি না, এন্ড বিফোর আই কুড সে এনিথিং আমার কাজিন আমাকে বলে যে তুই জানিস তুই কত উইয়ার্ড বিহেভিয়ার করছিলি? তখন আমি বলি আমি কই উইয়ার্ড বিহেভিয়ার করছি, আমি তো আমার মতো বসেছিলাম, এন্ড আই ওয়াজ টকিং টু আদিব। তখন বলে হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? আদিব তো এখানে নেই, তুই আদিবের সাথে কিভাবে কথা বলে? ও তো বাস দিয়ে যাচ্ছে। আই ওয়াজ লাইক নো, আই ডোন্ট বিলিভ ইউ, আমি আদিবের সাথে কথা বলছিলাম, আই ডোন্ট নো আমি কিভাবে এজে গেলাম। আমার পয়েন্ট অফ ভিউ থেকে আই ডোন্ট অনেস্টলি রিমেম্বার দ্যাট আমি কিভাবে গেলাম। আমার কাজিন ওদিক থেকে আমাকে বলতেছে যে সে আমাকে বলছে তার পয়েন্ট অফ ভিউ থেকে যে আমি কোনায় বসে আছি, এন্ড ওরা সবাই আমাকে অনেস্টলি দেখতে পাচ্ছিল যে আমি কোনায় বসে বসে জাস্ট দেখছি। হঠাৎ করে ওরা দেখে যে আমি দৌড়ে চলে যাই সামহাউ, এন্ড এগুলা কিন্তু আমি দৌড়ে চলে যাই, এন্ড আমি ওই এজের মধ্যে পাগলের মতো চিল্লাতে চিল্লাতে ওই এজে যাই, আমি ওখান থেকে লাফ মারবো, এমনটা আমার কাজিনরা যে আমাকে ধরে। আই ডোন্ট রিমেম্বার ডুইং এনি অফ দিস। আই রিমেম্বার আমি 30 মিনিটস আদিবের সাথে কথা বলছিলাম, আদিব আমাকে এই কথাটা বলে, এন্ড আমি আমার কাজিনকে এই ঘটনাটা বললাম। আমার কাজিন পুরো চুপ ছিল, সে কিছু বলে নাই, সে তার মতো চুপচাপ বসেছিল। আমি দেখতে পাচ্ছিলাম যে ও একটু উইয়ার্ডেড আউট ফিল করেন, ও হি ইজ দ্য অনলি পার্সন যে আমাকে ওই লঞ্চে বিলিভ করে যে আমার সাথে এই ঘটনাটা ঘটে। জাস্ট টু কনফার্ম আমি আদিবকে কল করি, অ্যান্ড ইট ওয়াজ অ্যারাউন্ড 2:30, অ্যান্ড আদিব ওয়াজ লাইক হ্যাঁ আই এম অন মাই ওয়ে, আমি আসছি, আমি বাসে। তো তারপর আমি বুঝলাম যে হ্যাঁ ওকে, তো আদিব আসতেছে, বাস করে আসতেছে। এরপরে আমার লঞ্চের ভিতরে খুব একটা সবাই খুব টেনশন, এটা কি হলো, এন্ড আমি তো তখনও খুব শকড আমার সাথে এটা কি হলো। আমার তো কোনো আমি কিছুই বলতে পারছি না, এক্সপ্লেনেশন তো নাই বলতে গেলে। তখন আমার কাজিন আমাকে বলে কি, শুন তোর সাথে যেটা হয়েছে প্রায় ওটারও প্রায় 1 বছর আগে আমার সাথে সেম ঘটনাটা ঘটেছে, এন্ড ইটস লাইক আমিও এরকম বসে বসে গান শুনছি, এন্ড আমি বসে আছি, এন্ড দেন আই সি দিস সার্টেন পার্সন আসলো, এসে আমার পাশে বসলেন, হি স্টার্টেড টকিং টু মি। আমার মাথায় কখনো আসেনি যে এই মানুষটা এখন তো লঞ্চে নাই, থাকার কথা না, কারণ ও তো দেশের বাইরে। হঠাৎ করে অ্যাট ওয়ান পয়েন্ট আই রিয়েলাইজ দ্যাট ওই মানুষটা তো এখানে থাকার কথা না। তখন আমি যখন দেখি আমি তখন রিয়েলাইজ করি যে আমি যেখানে বসেছিলাম ওইটার যে রেলিংটা ছিল ওটা ক্রস করে আমি বাইরের দিকে, লঞ্চের একেবারে বাইরের দিকে আমি ধরে আছি, একটু হলে আমি জাম্প করতাম আমার নিজের অজান্তে। তো এরপরে যেটা হয় যে ঠিক তারপর দিনই আমি ফোন কল পাই যে আমার ওই ফ্রেন্ডটা মারা যায়, আমার কাজিনের যে ফ্রেন্ডটা যে ওখানে থাকার কথা না, সে অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্ট করে
বা কোনো একটা কারণে মারা যায়। সো এরপরে আমরা সবাই সবার মতো লাইক যা হওয়ার এটাকে আমরা ভুলে যে আমরা এক্সাইটমেন্টে আবার ভুলে যে আচ্ছা ঠিক আছে হয়ে গেছে, এখন আমরা যে অনেক মজা করব। সো আমরা লঞ্চ ফেরিঘাটে পৌঁছাই প্রায় ভোরবেলার দিকে, যেহেতু সারা রাত আমাদের লাগলো চাঁদপুরে আসতে। অ্যান্ড আমরা বের হয়ে আমরা আমাদের ফার্ম হাউসে চলে যাই। অ্যান্ড ওইখানে গিয়ে আমরা সবকিছু সেট আপ করা স্টার্ট করি, অনেক মানুষ, আমরা সবাই খুব মজা করবো অ্যান্ড অল। হঠাৎ করে উই রিয়েলাইজ দ্যাট আদিব তো এখনো পৌঁছায়নি। অ্যান্ড ইনফ্যাক্ট সিন্স ও গাড়ি দিয়ে আসছিল, ওর আমাদের আগে পৌঁছে অনেক আগে পৌঁছে যাওয়ার কথা ছিল। সো আই কলড আপ আদিবস প্যারেন্টস অ্যান্ড আমি যেটা শুনলাম, আমি যেটা জানতে পারলাম যে হি হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট অ্যান্ড অ্যাক্সিডেন্টে ওর খুব খারাপভাবে হি গট ইনজার্ড অ্যান্ড অনেক ক্রিটিক্যাল ছিল এবং সকালবেলায় মানে ভোরবেলায় ও হি ডিডন্ট মেক ইট অ্যান্ড হি ডাইড। আই এম নট ট্রাইং টু রিলেট আমার সাথে যা ঘটেছে, আমি ওইটা আদিবের ডেথের সাথে রিলেট করে ওর ডেথকে ডিসরেসপেক্ট জানাতে চাচ্ছি না। আমি বলছিও না যে আমার সাথে যা ঘটনা ঘটেছে এটার সাথে নিশ্চয়ই কোনো কানেকশন আছে। এটা কোইন্সিডেন্সও হতে পারে যে আমার কাজিনের সাথে যেটা ঘটেছে আমার সাথে যেটা ঘটেছে এটা কমপ্লিট কোইন্সিডেন্স হিসেবে আমি নিয়েছিলাম, বিকজ আই ডিডন্ট ওয়ান্ট টু ডিসরেসপেক্ট হিজ ডেথ অ্যান্ড আমি কাউকে বলিও নেই যে আমার সাথে এটা আদিব নিয়ে ঘটেছে। এক আমার কাজিন জানতো শীত মতন ঘটনাটা অ্যান্ড এরপরে আমরা এই জিনিসটা দাবি দিই আর আমরা কখনো এটা নিয়ে কথা বলিনি আনটিল এই বছরের ফার্স্টের দিকে। আমরা 2 বছর হয়ে যায় আদিবের এরকম মারা যাবার পরে, আমরা এটা নিয়ে কোনো কথা বলিনি। এই বছরের ফার্স্টের দিকে আমরা একটা ফ্রেন্ডের বাসায় যাই অ্যান্ড এটা হচ্ছে আমাদের একটা ফ্রেন্ডের বাসা। অ্যান্ড সামহাও আমাদের সাথে একটু কন্ট্যাক্ট হয়, আমরা একটু কথাবার্তা বলতে আমরা একটু ভালো ফ্রেন্ডস হয়ে যাই। তো আমরা সব অনেক ফ্রেন্ডস মিলে আমরা আড্ডা দিচ্ছি অ্যান্ড আমাদের কথা টপিক হঠাৎ করে প্যারানর্মাল অ্যাক্টিভিটির দিকে চলে যায় যে কার লাইফে কি প্যারানর্মাল অ্যাক্টিভিটি ঘটে। আমার কাছে অনেক ঘটনা আছে রিলেটেড টু, এরকম অনেক ঘটনা আছে, আমি অনেক কিছু শেয়ার করছি। তো ও হঠাৎ করে ও আদিবকে চিনতো না, আদিবের ব্যাপারে জানতো যে ও অ্যাক্সিডেন্টে মারা গেছে, বাট আমার সাথে যে এইসব ঘটনা ঘটছে এগুলোর ব্যাপারে ও কখনো জানে নেই এবং শুনে নেই। সো হি স্টার্টেড, ও হঠাৎ করে একটা ঘটনা বললো, নিজের থেকে একটা ঘটনা বলে উঠলো। অ্যান্ড ফানি ফ্যাক্ট ইজ যে ও যে ঘটনাটা বললো আমার আর আমার কাজিনের ঘটনাটা এক্স্যাক্টলি সেম অ্যান্ড এক্স্যাক্টলি সেম লঞ্চটাতে ঘটে অ্যান্ড এক্স্যাক্টলি থার্ড ফ্লোরে ঘটে। অ্যান্ড হি ওয়াজ লাইক, ও বলতেছে যে ওর আবার কাজিন মারা গেছে পরের দিন অ্যান্ড আমি আমার কাজিনের ডেথকে ডিসরেসপেক্ট করতে চাচ্ছি না, বাট এটা আনএক্সপ্লেনেবল আমার কাছে, বিকজ ওরও আরেকটা পরিচিত একজনের সাথে সেম ঘটনা ঘটে এবং তারও একটা রিলেটিভ পরের দিন মারা যায়, তার ক্লোজ বা কোনো একটা ক্লোজ মানুষ পরের দিন মারা যায়। তো 4 জনের সাথে একই ঘটনা ঘটার কোনো মানে নেই অ্যান্ড এটা অনেক একটা কোইন্সিডেন্স বলাও যাচ্ছিল না। এখন আমরা এমন একটা পজিশনে পড়ে গিয়েছিলাম যে আমরা কিছু বলতেও পারছিলাম না। তো উই ওয়ার জাস্ট কোয়াইট অ্যান্ড আমার কাজিন আমরা এত চুপচাপ ছিলাম যে পরে যখন সবাই চলে যায় আমি বলি যে আমার সাথেও সেম হয়েছে, আমার কাজিনের সাথেও সেম হয়েছে। অ্যান্ড ও বলছে যে বিশ্বাস করো আমি কখনো মিথ্যা কথা বলি না এইসব নিয়ে, স্পেশালি বিকজ আমার ক্লোজ, আমার বেস্ট ফ্রেন্ড, আমার কাজিনের ডেথ নিয়ে তো অবভিয়াসলি আমি বলবো না। তো এরপরে যেটা হয় আমি পুরো এটা থেকে আই ডিডন্ট ওয়ান্ট টু ডিল উইথ দিস এনিমোর। যা হয়ে গেছে, আমি এটা নিয়ে কোনো ঘাটাঘাটিও করতে চাইনি, আমার মতো ছিলাম। বাট আমার কাজিন আর ওরা সবাই খুব কিউরিওসিটি জাগে যে এগুলা যে হয় কেন হয়। সো আর ওই পার্টিকুলার লঞ্চেই বা কেন হয়, ওরা ওই লঞ্চ ঘাটে যায়, সদরঘাটে ফেরিঘাটে যায়, লঞ্চটা খুঁজে বের করে দিস টাইম ওরা ডিসিশন নেয় যে লেটস ডু ওয়ান থিং, আমরা এমন একজন কাউকে, যেহেতু ওদের ইচ্ছা ছিল যে ওরা এরকম রাত্রেবেলায় দেখে যে কারোর সাথে এরকম ঘটনা আর ঘটে নাকি, ওদের কারোর সাথে ঘটে নাকি। পরে ওরা ভাবলো যে যেহেতু 4 জনের সাথে অলরেডি একই ঘটনা ঘটার পরপরই 4 জনের ক্লোজ কেউ একজন মারা গেছে, ইটস বেটার দ্যাট না করাটাই ভালো। তো ওরা একটা পুরানো ওরা অনেক ঘেটে প্রায় অনেক ঘেটে এমন একটা লোককে বের করে যে ওই লঞ্চে টেক কেয়ার করতো, যে ওই লঞ্চটাকে পরিষ্কার করতো, মানে একটা পুরানো কর্মকর্তা পায় এবং তাকে এইসব কথাবার্তা অনেক যাবে যুবের কথাবার্তা বের করানো হয়। সে বলতে চায়নি, বিকজ অবভিয়াসলি সে যদি এসব কথা বের করে লঞ্চের একটা রেপুটেশন নষ্ট হয়ে যাবে, আর এটা কেউ উঠতে চাবে না, বিকজ ইটস এ ভেরি বিগ লঞ্চ। আর এখানে যদি কোনো মানুষ উঠে তো মালিকের মানে
ভালো ইনকাম হতো এই লঞ্চে উঠার নিয়ে। যদি এরকম একটা রুমার ছড়ে যেত তাহলে তো প্রবলেম হতো। তো ওই লোকটা বলে দেখেন আমি বলতেছি আপনাকে, কিন্তু আপনি কাউকে বললেন না। বাট এই কারণে আমি এখন লঞ্চটার নাম বলতে চাচ্ছি না, বিকজ এটাই একটা শর্ত ছিল তার, যে আপনি যদি এটা বলতে চান আপনি কখনোই লঞ্চের নাম কাউকে বলতে পারবেন না। তো সে আমাদেরকে বলে যে এই লঞ্চটা মাঝখান দিক দিয়ে নষ্ট হয়ে যায়, অ্যান্ড কোনো একটা ঘাটে, আই ডোন্ট রিয়েলি নো বাংলাদেশে কোন ঘাটে এই লঞ্চগুলা বলে প্রবাবলি বেরিবাদে লঞ্চ ঠিক করে বা কিছু একটা খুব বড় ফিল্ডে লঞ্চ ঠিক করে না, ওই জায়গাটায় লঞ্চটা ঠিক করতে পাঠানো হয়। অ্যান্ড লঞ্চ যখন ঠিক করে ওরা জাস্ট ইঞ্জিনের উপরে ফোকাস করে, উপরের দিকে আনলেস ওর লঞ্চ এক্সটেন্ড করতে চায় উপরের দিকে সাইড দিক থেকে, ওইটাতে ফোকাস করে না। আর একটা লঞ্চে এইসব ইঞ্জিন চেঞ্জ করা এগুলো সব অনেক দিনের ব্যাপার। প্রায় 1.5 মান্থ লঞ্চটা ঠিক করা হয়, অ্যান্ড উপরে কেউ যায়নি, লেবার টেবাররা যেত না, কয়েকজন লেবার কাজ করতো আর ওরা জাস্ট এই ইঞ্জিনে কাজ করে চলে যেত। লঞ্চটা অ্যাবান্ডেন্ট থাকতো মোস্ট অফ দ্য টাইম। তো 1.5 মাস কাজ শেষ হওয়ার পরে মালিক ফাইনালি ডিসিশন নেয় যে সে এই লঞ্চটা আবার বিজনেসে সে আবার এটাকে চালু করবে। এরপর যেটা হয়, এটা তো অবভিয়াসলি 1.5 মাসের মতো কখনো নামানো হয়নি, তো সে ডিসিশন অবভিয়াসলি ক্লিন করতে হবে আগে। তো তারা অনেক মানুষ নিয়ে এসে ক্লিন করার জন্য ওই জিনিসটা ক্লিন করবে, আবার রং করবে, রিপেইন্ট করবে, আবার ওটাকে নামাবে। যখন ক্লিন করতে যায় তারা দেখে যে লঞ্চের প্রত্যেকটা অনেকগুলো রুমে অনেকগুলো ডেড বডিজ পাওয়া যায়। আর এই সব ডেড বডিজ কিভাবে আসতো কেউ বলে বোঝাতে পারবে না, লাইক নো ওয়ান নোজ যে এইসব ডেড বডিজ এই লঞ্চের ভিতরে কিভাবে আসলো। অ্যান্ড প্রিসাইসলি ভদ্রলোক বলতে পারেনি যে কোন কোন রুমে ডেড বডিজ ছিল, কিন্তু সে বলেছে যে অনেকগুলো রুমে ডেড বডিজ রাখা ছিল। তো এইসব ডেড বডিজ কিভাবে আসেন, মালিক চায় না যে তার লঞ্চে এরকম কোনো রেপুটেশন নষ্ট হোক। তো মালিক যেটা করে যে সিন্স এইসব ডেড বডিজের কার কিসের জন্য যদি এতগুলো ডেড বডিজ রিপোর্ট করে তার তো রেপুটেশন নষ্ট হবে, আর সেই জানে সে কিছু করেনি। তো সেই ডেড বডিজ গুলা নদীর ঘাটে, কোনো একটা নদীর ঘাটে ভাসে দেয়, কিছু একটা করে ভেসে দেয়। অনেকগুলো ডেড বডিজ ছিল, প্রায় ওনার কথায় বললো যে প্রায় 15-16টা ডেড বডিজ পাওয়া যায়। অ্যান্ড অনেকগুলো বাচ্চাদের ডেড বডিজ ছিল, মহিলা ছিল, লোক ছিল, এবং সবগুলাকে ভাসিয়ে দেওয়া হয় অ্যান্ড দাবিয়ে দেওয়া হয় এই ম্যাটারটাকে, সবাইকে টাকা পয়সা দিয়ে এই ম্যাটারটা দাবি দেওয়া হয়। তো এরপরে যখন লঞ্চটাকে নদীতে নামানো হয় ফার্স্টে কোনো প্রবলেম হয়নি ফার্স্টের দিকে, বাট তারপরে যে প্রবলেমটা হওয়া শুরু করলো যে সবাই এরকম যে কিছু একটা ওদের সাথে ঘটে, ওরা এরকম না বুঝে এই রেলিং এর পাড়ে যে পানির উপরে ঝাঁপ দেওয়া শুরু করে। অ্যান্ড অনেক মানুষ আছে যে এইসব রেলিং এর পাড় দিয়ে অনেকে তো ঝাঁপ দিয়েই দিয়েছে, ওদের বডি কখনো পাওয়া যায়নি। আর যারা ঝাঁপ দেয়নি তাদের সাথেই একটা ঘটনা ঘটে যে তার কোনো ক্লোজ মানুষ পরের দিন মারা যায়। এখন এটা কোইন্সিডেন্স নাকি কতটা সত্যি আমি ঠিক আমি বলতে পারছি না, বিকজ আই ডোন্ট রিয়েলি নো। অ্যান্ড বাট একটু যে উনি বলেছে যে ওনার অনেক ক্লোজ মানুষের সাথে, মানে ওনার পরিচিত ওনার সাথে এরকম ঘটে যে উনি এরকম একদিন কাজ করতে গিয়ে দেখে অ্যান্ড ওনার পরদিন তার অ্যাকচুয়ালি তার ছেলে মারা যায় তার পরের দিন। এবং সে বলে যে আমি আপনাদেরকে একটা কারণেই বলছি, কারণ একটা কারণে এইসব কথা বলছি, কারণ আমার ছেলে পরের দিন মারা যায়। এখন আমি জানি না যে এটা কেন হয়েছে। আর সবাই বলে যে মেবি দিস হ্যাপেন, এটা হয় যে কোনো ক্লোজ মানুষ যদি মারা যায়, অ্যান্ড কয়েকটা মানুষের কাছে শুনেছি যে যদি কোনো ক্লোজ মানুষ মারা যায় তাকে তুমি তার লাস্ট মোমেন্টে দেখতে পারো, কিন্তু এটা তাই বলে এমন না যে সবার সাথে ঘটে। হতে পারে যে অন্য কোনো অলৌকিক জিনিস সে মানুষটার রূপ নিয়ে আসছে, বা কোইন্সিডেন্সও হতে পারে এরকম। এখন আমি বারবার বলছি কথা, দ্যাট আই ডোন্ট ওয়ান্ট টু ডিসরেসপেক্ট মাই ফ্রেন্ডস অ্যান্ড এনিবডিজ ডেথ এটার সাথে রিলেট করে, কাজ এটার কোনো ভ্যালিড এক্সপ্লেনেশন নাই যে এটা কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে। সো আর খালি মানে ওই লঞ্চটাতেই বা কেন হচ্ছে, হতেও পারে অন্য লঞ্চেও এইসব ঘটনা ঘটে, বাট আমাদের সাথে ওই একটা পার্টিকুলার লঞ্চে এইসব ঘটনা ঘটেছে। অ্যান্ড এটার ইম্প্যাক্টটা বলতে গেলে যদি এটার সাথে যদিও রিলেট করছি না, এটার ইম্প্যাক্টটা আমাদের সবার উপরে আছে যে এটা হয়। সত্যি কথা বলতে গেলে পর আমি কখনো লঞ্চে উঠিনি, যে যদি আমি এরকম একটা লঞ্চে আমি আমার কোনো ক্লোজ মানুষকে দেখি যদি পরদিন তার এরকম মৃত্যু হয়, তাহলে আই থিঙ্ক ইটস বেটার নট টু এভার গেট অন আ লঞ্চ এভার। তো এই কারণে আমি কখনো উঠিও নেই, আই ডোন্ট থিঙ্ক আমি আর উঠবো। অনেক ইরেশনাল ব্যাপারটা, অনেক ফানি হতে পারে আপনাদের কাছে, অনেক মনে হতে পারে যে আল্লাহ একটা কোইন্সিডেন্সের কারণে লঞ্চে উঠছে না, বাট আমি তো নিজের পরিচিত 4 জনের সাথে অনেক মানুষের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো শুনে জেনে হ্যাঁ আমি বিলিভ করছি একটা দিক দিয়ে। ইফ ইটস উইথ মৃত্যুর সাথে রিলেটেড হলে হ্যাঁ আমি বিলিভ করছি, এন্ড আই ডোন্ট ওয়ান্ট দ্যাট টু হ্যাপেন। যাই হোক, এটাই ছিল আমার ঘটনা। আই হোপ
হ্যালো লিসেনার, আসলে থ্যাংক ইউ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি এই স্টোরিটা যেটা শুনেছি এটা আমার গ্রামের এক মুরব্বীর কাছ থেকে শুনেছিলাম। স্টোরিটা আসলে আমাদের দেশের না, এটা আসাম প্রদেশের, ভারত আসাম প্রদেশের মেঘালয় রাজ্যের দিকে একটা স্টোরি। সরি। তো এটা ঘটেছিল প্রায় 40 থেকে 45 বছর আগে একটা সময়ে। ভদ্রলোকের নাম ছিল সন্দীপ চাবলানি নামে একজন ভদ্রলোক। উনি পেশায় ছিলেন সরকারি ফরেস্ট অফিসার যেটা বলি, বন কর্মকর্তা বা এই ধরনের। তো ওইখানে যে কোয়ার্টারগুলি ছিল, কোয়ার্টার ঠিক বলা যাবে না, এক একটা ছোটখাটো বাংলো টাইপের ছিল, ছোটখাটো বাংলো, বিশাল জায়গা নিয়ে ছোটখাটো বাংলো টাইপের ছিল। তো উনি ছিলেন, ওনার ওয়াইফ, তার 3 থেকে 4 বছরের একটা বাচ্চার নামটা হচ্ছে বন্নি নামে একটা মেয়ে, আর ওনার ওয়াইফ ছিল সন্তান সম্ভবা। তো ওনারা এসছেন নতুন কোয়ার্টারে এসে, তখন তারা জাস্ট ওই কোয়ার্টারের শেষ দিকে, এমনিতে এলাকাটা ছিল পাহাড়ি এলাকা, সম্পূর্ণ পাহাড় বেষ্টিত এলাকা। তো ওনার যে বাংলোটা ছিল সেই বাংলোটা ছিল একটু কোয়ার্টার ঠিক পেছন দিকে, শেষ কোয়ার্টারটার দিকে। তো উনি ওই কোয়ার্টারটাই বেছে নিয়েছিলেন, যে বাংলোটা বেছে নিয়েছিলেন যে একটু নিরিবিলি টাইপের হবে সেই জন্য। তো বাংলোটা একটু বিবরণ দিতে যাচ্ছি। সেটা হচ্ছে বাংলোটার সামনে ছিল ছোটখাটো লনের মতো, 2-একটা বড় বড় গাছ, আর এর পেছনে ছিল একটা ঝর্ণা বা ছোটখাটো ছড়া টাইপের যেটা বলে, পাহাড়ের উপর থেকে যেটা পানি আসছে। তো এভাবে কাটছিল দিন ভালোই। তা ওনারা উঠে নতুন বাসায় উঠেছেন, বাচ্চা ছিল সাথে। তো এর মধ্যে আসলে একটা ছোট বাচ্চা, ওনার ওয়াইফ অসুস্থ, বা অসুস্থ বলতে সন্তান সম্ভব, যেহেতু অসুস্থ। তো ওনার একটা সহকর্মী বা একজন মানুষ, মানে সাহায্যকারী হিসেবে খুব দরকার ছিল, জরুরি দরকার ছিল ওনাকে সার্বক্ষণিক সেবা করা, বা ছোট বাচ্চারা আছে ওকে একটু সময় দেওয়া। তো ওই এলাকাটা যেহেতু মোটামুটি জনমানব শূন্য বলা যায়, আর কিছু উপজাতীয় টাইপের ছিল, ওরা হয়তো ওইভাবে কাজ করতে চাচ্ছিল না বা কাজ করবেও না। তো এটা নিয়ে সন্দীপ সাহেব বেশ একটা চিন্তিত মতো ছিল, যে এই একটা অজপাড়াগাঁয়ের মতো এলাকা, এখানে হয়তো পাওয়াটা, একটা মেয়ে পাওয়া বা একটা সহকর্মী বা একটা মানুষ পাওয়াটা খুব একটা ঝামেলার ব্যাপার। যদিও উনি ওনার অফিসে 2-1জনকে বলে রেখেছিল যে যদি এরকম কেউ পাওয়া যায় তাহলে আমাকে বলো, আমার একজন দরকার। তো একদিন, যেদিনে ঘটনা সেদিন হচ্ছে যে ওনার রাত্রেবেলা খেয়ে দিয়ে ওনার মেয়ে বন্নিকে ঘুম পাড়িয়ে দিয়ে ওনার বাসার সামনে লনে গিয়ে বসেছিল রাতে 7টা-8টার দিকে। তো বাসার সামনে ছিল বড় ধরনের একটা শিমুল গাছের নিচে দুজনে হাঁটছিল আর কথা বলছিল। তো এই সময় আসলে ওই ভদ্রমহিলা বলছিল যে আসলে দেখো, আসলে আমার একটা মানুষের খুব বেশি জরুরি দরকার হয়ে গেছে, কারণ রান্না বান্না করা বা বন্নিকে সামলানোটা খুব ঝামেলা হয়ে যায়। তো একটু সিরিয়াসলি দেখো, যদি পাওয়া যায় একটা খুব উপকার, খুব ভালো হবে আমার জন্য। তো সন্দীপ সাহেব বলে, দেখো আশা করছি পেয়ে যাব, ইভেন দেখা যেতে পারে কালকে হয়তো পেয়ে যাচ্ছ, কালকে হয়তো দেখবে যে একটা মেয়ে এসে গেছে, জাস্ট ঠাট্টা ছেলে বলছিল আর কি কথাটা। তো উনি সন্দীপ সাহেব এবং ওনার ওয়াইফ যেটা ফিল করলেন, একটা ঠান্ডা বাতাস ঠিক ওই মুহূর্তে ওনাদেরকে বের করে দিয়ে ওই বাংলোর দিকে চলে গেল। মানে বাতাসটা এরকম না যে বাতাস ছিল বাহিরে, ওয়েদার এরকম বাতাস এরকম না, হঠাৎ করে একটা বাতাস চলে গেল, ওই বাতাসটা বের করে গিয়ে বাংলোর দিকে চলে গেল। তো বাংলোর দিকে চলে গেল বলতে উনি বুঝতে পারছেন যে বাতাসটা ওইদিকে যাচ্ছে। ঠিক এই মুহূর্তে বাংলো থেকে একটা চিৎকার আওয়াজ, এই চিৎকার আওয়াজটা হচ্ছে তার মেয়ে বন্নি একটা কান্নার আওয়াজ। তো দুজনে ভাবলেন যে ঠিক আছে চলো চলে যাই, মেয়ে কান্নাকাটি করছে, চলো চলে যাই। তো রাত্রে গেল, রাত্রে যাওয়ার পরে বাসায় গিয়ে বন্নিকে ঘুম পাড়িয়ে টাড়িয়ে দিয়ে সকালে ঘুম থেকে উঠলো, চাটা নাস্তা খেয়ে সন্দীপ সাহেব বসেছিলেন বাসার সামনে। হঠাৎ করে দেখলেন যে একটা মেয়ে, 14 থেকে 15 বছরের একটা মেয়ে বাসার সামনে এসে দাঁড়িয়ে আছে। ওর গলার মধ্যে দেখলো যে কালো টাইপের একটা দাগ। তো আসলে ব্যাপারটা, মেয়েটা যখন আসলো, মেয়েটা এসে বললো যে আপনার বাসায় হয়তো কোনো মানুষ খুঁজছেন বা কোনো মানুষ লাগবে কিনা। তো এটা ব্যাপারটা ছিল আসলে একটু অদ্ভুত, মেঘনা যেতে বৃষ্টির মতো অবস্থা, যে আমি একটা খুঁজছিলাম এই টাইপের একটা মেয়ে এবং এরকম একটা মানুষ চাচ্ছিলাম, ঠিক এই মুহূর্তে পেয়ে গেলাম। আসলে এত কিছু জিজ্ঞেসও করেনি যে তোমাকে কে পাঠিয়েছে বা কোত্থেকে এসেছো, এত কিছু আসলে জিজ্ঞাসা করার মতো পরিস্থিতি ছিল না। এনিওয়ে, তো সেদিন থেকে থাকা শুরু করলো। তার স্থান হয়েছিল পাশের ঘরের বন্নির সাথে, বন্নি ছিল বিছানায়, পাশের ফ্লোরে ওনাকে, ওই মেয়েটাকে থাকতে দিয়েছিল। তো এর মধ্যে বন্নির সাথে খুব ভালো সম্পর্ক হয়ে যায়, খুব ভালোই একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা মানে খেলাধুলার
আর কিছু ব্যাপার অদ্ভুত ব্যাপার ঘটতে থাকতো তখন থেকেই, যে তাকে যে কোনো কাজ দিতে গেলে সে দ্রুত কাজ করে ফেলতে পারতো, এবং কি চাচ্ছে যেটা সন্দীপ সাহেবের ওয়াইফ যেটা চাচ্ছিল সেটা সে ধাপ করে ফেলছে, বা বললো যে এটা করে নিয়ে আসো, ওটা করে নিয়ে আসলো, মানে ওর কাজে মানে এত তার প্লিজ ছিল, মানে অদ্ভুত টাইপের কাজ, মানে সে তার পারফরমেন্স। তো একদিন ওনার ওয়াইফ জিজ্ঞেস করছিলেন যে তোমার বাড়ি কোথায়, অ্যাকচুয়ালি বাসা কোথায়। তো সে বলছিল যে দিদি আমার বাসা তো ওই যে পেছনে ঝর্ণা, ওই ঝর্ণার পেছনে আমার বাসা। তো চলছে, ভালোই চলছে। তো এর মধ্যে একবার বন্নিকে রেখে সন্দীপ স্যার তার ওয়াইফকে নিয়ে হাসপাতালে গিয়েছে চেক আপ করাতে গিয়েছে। তো এসে বন্নিকে জিজ্ঞেস করলো, বন্নিকে স্বাভাবিক জিজ্ঞেস করলো যে বন্নি কি করছিলে বা কি হয়েছে, বেশ বেশিক্ষণ ছিল বাইরে আর কি। তো বন্নি বললো মা আজকে একটা মজার ঘটনা ঘটেছে। বলে যে কি ঘটেছে? বলে কি রানী, মেয়েটার নাম বলতে ভুলে গেছি, মেয়েটার নাম ছিল রানী। বলে কি যে রানীকে আজকে দেখলাম উড়ে যায়। তো ব্যাপারটা খুবই অদ্ভুত টাইপের, একটা ছোট্ট বাচ্চা যখন বলে যে রানীকে দেখলে উড়ে যায়, তো বলে যে উড়ে যায় মানে কিভাবে উড়ে যায়? বলে কি মা আমি দেখেছি রানী আমাদের সিঁড়ি বারান্দা থেকে উড়ে ওই যে ওইখানে ওই যে ঝর্ণা, ওই ঝর্ণার কাছে চলে গেছে, আবার ঝর্ণার কাছে উড়ে চলে আসছে। তো ব্যাপারটা নিয়ে ওইরকম ভাবে তারা চিন্তা করেনি বা ভাবেও নি, বাচ্চা মানুষ হয়তো কি দেখেছে বা কি বলেছে। তো এর মধ্যে দেখা যাচ্ছে যে কিছু আরো কিছু অদ্ভুত ব্যাপার সন্দীপ বাবু খেয়াল করেছে বা ওনার ওয়াইফ খেয়াল করেছে। সেটা হচ্ছে যখন অফিস থেকে ফেরতো দেখা যাচ্ছে যে ওই রানী হয়তো নিচে ফুলের গাছে পানি দিচ্ছে, সামনে দেখা যাচ্ছে যে রানী নেই, ঠিক উপরে ছাদের উপরে কাপড় শুকাচ্ছে। একটু বেশি কাজ হয়তো ঘরের ভেতরে সন্দীপ সাহেব ওয়াইফ দেখলো রান্না করে, রানী একটু রান্না করে ঠিক কিছুক্ষণ পরে দেখলো আবার সে ড্রয়িং রুমে, মানে এই টাইপের তাকে মানে তাকে ট্রেস করা যাচ্ছিল না, একবার একই জায়গায় থাকে। তো এইভাবে দিন যাচ্ছিল কেটে, কিন্তু শঙ্কা একটা রয়ে যাচ্ছিল যে ঘটনাটা কি হচ্ছে। তো এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে যে একবার অনেক রাতে সন্দীপ সাহেব ওয়াইফের ঘুমটা ভেঙে যায় কোনো কারণে। তো উনি স্বাভাবিকভাবে পাশের রুমে যায় বন্নিকে দেখতে যে কি অবস্থা। তো উনি গিয়ে দেখে যে বন্নির রানীর যে বিছানায় ছিল বিছানায় রানী নেই, বন্নি শোয়া। তো বন্নির মুখে পানি একটা ঝাপটা, হাতে দু একটা গাছের পাতা বা এই ধরনের লতা পাতা টাইপের হাতে। তো ব্যাপারটা ওনার কাছে খুবই অদ্ভুত লাগলো এই কারণে যে একটা ছোট বাচ্চা পানির ঝাপটা কোত্থেকে আসবে, তারপর হাতে যে লতা পাতা বা পাতা টাইপের দেখলো, এটা আসার কোনো কথাই ছিল না। তো এই সে তার শাড়ির আঁচল দিয়ে মুখটা মুছে দিল, মুছে দেওয়ার পর সাথে দেখলো যে রানী হাজির। তো রানী তুমি কোথায় ছিলে? রানী বললো যে দিদি আমি পাশেই ছিলাম, এবং ঠিক অদ্ভুত ভাবে সেই পানির ঝাপটা রানীর মুখেও ছিল, দুজনের মুখে একই ধরনের পানির ঝাপটা। তো ব্যাপারটা তখনই সে একটু মার্ক করলো এবং সকালে বললো যে না সামথিং ইজ রং, এখানে কিছু একটা ঘটছে, কারণ এরকম হতে পারে না। তো হাতে কিভাবে আসলো, ওর হাতে মুখে পানির ঝাপটা, রানীর মুখে পানির ঝাপটা, একই ধরনের পানির ঝাপটা। তো সন্দীপ সাহেব ভাবলেন যে ঠিক আছে আমরা একটা কাজ করি, পাশে মন্দিরে পুরোহিত আছেন, ওনাকে আমরা খবর দিই ব্যাপারটা। তো পুরোহিতকে খবর দেওয়া হলো, পুরোহিত আসলো একদিন, যে কোনো একদিন সন্ধ্যায় পুরোহিত আসলেন। তো পুরোহিত আসার পর থেকে রানী নাই, উধাও, একদমই উধাও, ওনাকে বাসায় কোথাও পাওয়া যাচ্ছিল না, রানী নাই। তো পুরোহিতকে সম্পূর্ণ ঘটনা খুঁজে বললো যে আসলে আপনাকে যে কারণে আনা হয়েছিল এই ঘটনাগুলো ঘটছিল। তো পুরোহিত সাহেব বললেন যে দেখেন আপনাকে আমি একটু বর্ণনা দিই, এই টাইপের ঘটনা কি না, যে কি 14-15 বছরের মেয়ে এই ধরনের কিছু? বলে হ্যাঁ। বলে মেয়েটার নাম কি রানী বা এই ধরনের? বলে হ্যাঁ মেয়েটার নাম রানী। তা বললো যে আপনারা খুব ভালো একটা বিপদে আছেন বা বিপদে কেটে গেছে হয়তো, কারণ এই মেয়েটি আজ থেকে আরো ওই সময় থেকে আরো 7-8 বছর আগে সুইসাইড করেছিল, এই বাসাতেই সুইসাইড করেছিল। সুইসাইড করার পর থেকে আরেক ফ্যামিলির বাসায় এসেছিল এবং তার সাথে এরকম ঘটনা ঘটেছিল। তো সেদিন থেকে রানী নেই, আবার সেই মোটামুটি একটা বড় ধরনের শক তাদের মধ্যে ফ্যামিলি ঘটে গেছে, বা তারা একটা এটাকে কল্পনা ভাববে না বাস্তব ভাববে, এবং এইভাবেই মোটামুটি দিন কাটছিল। তো ঘটনা এখানেও শেষ না, ঘটনা শুরু আরেকটা পর্ব শুরু এখান থেকে। তো রানী নেই, এর মধ্যে চলছে, এর মধ্যে সন্দীপ সাহেবের ছোট একটা বেবি হয়েছে, ছোট একটা ছেলে বাচ্চা হয়েছে আর কি। তো সন্দীপ সাহেব আর তার মেয়ে বন্নি একসাথে থাকতো একই একটা বেডে, আর ছোট বাচ্চাটা নিয়ে পাশে ওনার ওয়াইফ থাকতো।
তো প্রতিদিন প্রায়ই রাতে একটা ঘটনা ঘটতো, যে সেটা হচ্ছে যে বন্যি চিৎকার দিয়ে বলতো, বাবা বাবা তুমি আমাকে ধরে রাখো, আমাকে রানী নিতে চায়। তো বলতো, মা না মা মা তোমার কিচ্ছু হবে না মা, আমি তো আছি, রানী তো নেই না মা, বাবা রানী নিতে চায়, রানী আমাকে সবসময় ডাকে, নিতে চায়। তো ব্যাপারটাকে আসলে প্রথম 2-3 দিন গুরুত্ব দেয়নি, তো এর মধ্যে গুরুত্ব দেওয়ার মধ্যে ব্যাপারটা হয়ে গেছে, কারণ প্রায়ই এই কথা বলে, প্রতিদিন এই কথা বলে, যখনই জড়িয়ে ধরে তখন ঠিক থাকে। তো একদিনের ঘটনা, সেদিন হচ্ছে যে ঘুমাচ্ছিল বেচারা সন্দীপ সাহেব, টায়ার্ড ছিলেন। তো মেয়ে যথাযথ চিৎকার দিচ্ছে যে বাবা বাবা বন্যি আমাকে নিতে যাচ্ছে, রানী আমাকে নিতে যাচ্ছে। তো উনি আর জিনিসটা ওই দিনে খেয়াল করেননি। উনি ঘুমিয়ে গিয়েছিলেন। তো হঠাৎ করে ঘুমটা ভেঙে যাওয়ার পরে পাশে উনি খেয়াল করে দেখলেন যে ঠিক আছে, দেখি জাস্ট হয় না যে নিজে বাচ্চাদের দেখার জন্য বাচ্চা কি অবস্থা আছে, দেখে যে বন্যি নেই, তার বিছানায় নেই। তো তাকে সাথে সাথে খুঁজে বের করার চেষ্টা করা, সবাই মিলে বাইরে গেল। তো বন্যিকে আবিষ্কার করা হলো সেই পাহাড়ের পিছনে যে পাহাড়ের চূড়া ছিল, ঝর্ণা বা ছড়া টাইপের, যেখানে ওখানে তাকে মোটামুটি পুঁতে রাখার মতো অবস্থা, মাটির মধ্যে পুঁতে রাখার মতো অবস্থা, মোটামুটি মানে সেন্স আছে, কিন্তু খুব খারাপ অবস্থায় তাকে পাওয়া গেল। তো পরের দিন চিকিৎসা করিয়ে তাকে বাসায় বেশ কিছুদিন চিকিৎসা করে বাসায় আনা হলো। কিন্তু সেই ছোট্ট মেয়েটি আগে ছোট্ট মেয়েটির মতো ছিল না, অনেকটা অপ্রকৃতিস্থ বা একটা অ্যাবনর্মাল টাইপের ছিল। তো এরপরে তারা আসলে ওই এলাকা থেকে ট্রান্সফার হয়ে গেছে। তো এরপরে ঘটনা জানা যায় মেয়েটির সাথে আর কি হয়েছিল, বা আদৌ সে বেঁচে আছে কিনা, বা মেয়েটা কি অবস্থা হয়েছিল, পাগল বাড়ি ধরনের কিছু একটা। অনেক ধন্যবাদ আপনাকে। আমার নাম মঈনুদ্দিন। আপনি পড়াশোনা করেছেন? আমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, হেফজও পড়েছি, মাওলানাও পড়েছেন। তো সেই ক্ষেত্রে আপনার তো অনেক জানা আছে। তো আপনি বলছিলেন যে আপনার বিশেষ কোনো ক্ষমতা রয়েছে, কিন্তু সেই ক্ষমতার কথা আপনি কখনোই কাউকে কখনো বলেননি, কেন বলেননি? না, কাউকে বলিনি। এখানে দেখা যেতেছে আমার কিছু সমস্যা দেখা দিতে পারে। 1 নম্বর, যেমন আমার ভিতরে একটা অহংকার আসতে পারে। আচ্ছা, যে আমি একটা কিছু পারছি, কিছু করতে পারতেছি, আমার মানুষের দ্বারা কোনো ক্ষতি হইতে পারে, আমার ভিতরে একটা ফখর, গর্ব আসতে পারে। জি, সেজন্য আপনি আমি কখনো কোনো প্রকাশ করি, যেটা আমার কোনো ক্ষতি না হয়। এবং আজকে আপনি জাস্ট বলছেন, কিন্তু আপনার মধ্যে ওইরকম কোনো ফিল হচ্ছে না যে আমি একদমই ফিল হচ্ছে না। আচ্ছা, আমি একটু শুরু থেকে যাই। কবে আপনি প্রথম বুঝতে পারলেন যে আপনার ভেতরে অস্বাভাবিক বা কোন একটা ক্ষমতা আছে, এটা আপনি প্রথম কবে উপলব্ধি করতে পারলেন? আমার প্রথম উপলব্ধি আসে আমার আম্মুর কাছ থেকে। যেমন আম্মুর সাথে যে একটা খারাপ জিনিস থাকতো, আম্মুকে ভয় দেখাতো। তো আমি রাত্রে সারা রাত লিখতাম, লেখালেখি করতাম। তো যখন আমার ঘরে আমি দেখছি হঠাৎ একটা বাতাস আসে, আমার সামনে দিয়ে চলে যায় বাতাসটা, জানলাগুলো খুলে যায়। আমি আমার ভিতরে একটা খারাপ লাগে যে সব বন্ধ, রাত বেলা, বাতাসটা তো খারাপ বাতাস, ভালো না। সেটা আমি বুঝতে পারি এই বাতাসটা তো ভালো বাতাস না। বাতাসটা কেন আসলো? আমি পুরো বাড়িটা ঘুরি, আম্মু যে ঘর ছিল, আম্মুর দরজা বন্ধ ছিল, আম্মু ভিতরে যে অস্থিরতা করতেছে, এটা আমার ভিতরে খুব ভিতরে আসতেছে যে ঘরে কিছু হইতেছে। দিনে এটা আমি আম্মুকে প্রকাশ করি যে আম্মু রাত্রে আমি একটা বাতাস আসে, এটা আমার ভিতরে দেখা যায়, এটা আমার কাছে খুব খারাপ লাগলো, এই জিনিসটা কি হইতে পারে? আম্মু আমাকে বলতেছে তুই তো মাদ্রাসায় লেখাপড়া করিস, হয়তো তোর সাথে পাগলা জিন টিন থাকতে পারে। তা আমি বললাম না, আমাদের ঘরে 6 জন ফ্যামিলি, এই 6 জন সদস্যের ভিতরে একজন কারোর কাছে আছে। তখন আম্মু আমাকে ঘটনাটা সত্যিকার বলে যে হ্যাঁ আমার ভিতরে ছিল, কিন্তু আব্বু এটা আমাদের দ্বারা হুজুর দ্বারা তারা দেওয়া হয়েছে, তো অনেকদিন আগে। তো আমি বললাম যে ঠিক আছে, এই জিনিসটা আমি ধরবো, যেটা কে কোত্থেকে আসে, কেন আসে। আমি এরকম লেখালেখির থেকে এটা প্রায় অনেকদিন দেখতাম। একদিন আমি সত্যি আম্মুকে বলছি হ্যাঁ ঠিকই আছে, এটা আমাদের ঘরে 6 জন সদস্য থেকে কারোর কাছে আছে, এবং সম্ভবত এটা আপনার কাছে। আম্মু এটা স্বীকার করে যে হ্যাঁ এটা আমার ভিতরে আছে। এবং তার আগে আপনার মা কখনো আপনাকে আমাদেরকে বলেনি, কখনো বলেনি। প্রথম বললেন, প্রথম আমি যখন বলি আম্মুকে, তখন তিনি স্বীকার করেন এবং তিনি যে আগে কারো সাহায্য নিয়েছিলেন সে বিষয়ে জানতে পারেন। আচ্ছা, কিভাবে এই ক্ষমতা আপনার কাছে আসলো? এই জিনিসটা আসে, আমি মাদ্রাসায় যখন লেখাপড়া করতাম, আমি আমাদের এলাকা মসজিদে নামাজ পড়তাম খুব ভালোভাবে, এবং এশার নামাজের পর আমার একটা কাজ ছিল, দাওয়াত দিতাম, তাবলীগের কাজটা করতাম। আচ্ছা, তা আমি আমার এলাকার ভিতরে যখন
ভাইদেরকে দাওয়াত দিতাম। তা আমার ওই এলাকাটার ভিতরে মসজিদের কাছে একটা বট গাছ ছিল, এই অন্ধকার মধ্যে একটা লোক দাঁড়ানো থাকতো, খুব নোংরা অবস্থা, একটা পুরনো লুঙ্গি খুব ময়লা এবং সোয়েটার খুব মোটা সোয়েটার পরা থাকতো, গরম কি শীত কি সবসময় মানে শীতেও তিনি সোয়েটার পরে আছেন, গরমে সোয়েটার। আচ্ছা, এই একই অবস্থা, খালি পা, কেমন নোংরা দেখতো। আমি তার কাছে যেতাম না, আমার কাছে খারাপ লাগতো যে একটা নোংরা লোক, অশিক্ষিত কিরকম লাগতো। তারপর আমি দেখি যে আমার ভাইদেরকে দাও দিতেছি, একসঙ্গে দেখে পাইনি, ওর সাথে যে কথা বলি, ওর সাথে পরিচয় হই, দেখি কি বলে। ওর সাথে যখন কথা বলি, তো ওর সাথে আমি যখন জিজ্ঞেস করি যে তোমার নাম কি, তো হাসে বলে, আকাশে দিয়ে তাকে বলে যে আকাশে অনেক তারা, ঠিক তাই না? তখন আমি বলি যে ও আচ্ছা, তাহলে তুমি তারা মিয়া। তখন ওই লোকটা আমাকে বলে তুমি অনেক বুদ্ধিমান, তোমার অনেক বুদ্ধি। ও আমাকে মোল্লা ভাই বলেই ডাকে। আচ্ছা, আমাকে মোল্লা ভাই বলে ডাকে। আপনি যে হাফেজ বা মাওলানা এটা উনি জানেন? উনি জানতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি আমাকে মোল্লা ভাই বলেই ডাকতেন, যে মোল্লা ভাই। আর আমিও তাকে তখন থেকেই তারা ভাই বলে ডাকতাম, যে তারা ভাই, কারণ উনি নাম বলেনি, ওই শুধু যখন বললো যে তারা, তখন আমি তাকে তারা ভাই বলে ডাকতাম, দুষ্টামি করে অনেক করতাম। তো তার সাথে আমি যখন অনেক কথা বলতাম, হঠাৎ উনি একটা হাতের কাগজের ভিতরে 2টা মিষ্টি দিত আমাকে। আচ্ছা, তখন আমি জিজ্ঞেস করতাম কি ব্যাপার, আপনি তো আমার সাথে অনেকক্ষণ ছিলেন, অনেকক্ষণ কথা বললেন, খালি হাত, আপনার তো কিছু ছিল না, এখন মিষ্টি কোত্থেকে নিয়ে আসলেন? তো উনি বললো আমার কাছে ছিল, তুমি খেয়ে নাও। আমি বললাম না আমি খাবো না, 2টা মিষ্টি আছে, আপনি একটা খান আমি একটা খাবো না। বললাম না তুমি 2টা খাবা, আমি খাইছি। এরপর এরকম অনেক দিন যাওয়ার পরে উনি আমাকে কিছু কলা আনতো, ছোট ছোট কলা, আঙ্গুর। একদিন আঙ্গুর, যেগুলো ওনার পক্ষে আসলে জোগাড় করা, হ্যাঁ খুব কঠিন। আমি দেখতাম খালি হাত পা, জি জি, কারণ অন্ধকারই দাঁড়া থাকতো। আচ্ছা, অন্ধকারই দাঁড়ায় থাকতো, কোনো কিছু নড়তো না, চড়তো না, আলোতে আসতো না, নিরিবিলি একা থাকতো। আমি কথা বলে আমার কথাগুলো শুনতো, মাঝে মধ্যে আমাকে খুব কড়া কড়া কথা বলতো। যখন আমি বলতাম নামাজ পড়ো, নামাজ কেন পড়ো না, তুমি দিনে কাজে সাহায্য করো, তাবলিগ করো, এই করো, তুমি আমাকে চড়া কথা বলতো। হ্যাঁ বাবার হোটেলে খাইতেছো, মার হোটেলে থাকতেছো, একবার নিজে পরিশ্রম করে দেখো না কিরকম হয়, কখনো গরিব দিকে তাকায় থাকছো, গরিব দিকে দেখছো? আপনাকে মানে সে কি কোনোদিন সাহায্য করেছে, এরকম কোনো ঘটনা? সাহায্য করতে বলতে এরকম, যখন ওনার সাথে আমার এরকম কথাবার্তা হইতো, আমি 9টা থেকে রাত 11টা বেজে যেত, আমার যে ক্লাসের পড়াগুলো ছিল, অটোমেটিকলি আমার পড়াগুলো আমার নিজের ব্রেনটা এসে পড়তো, আমাকে পড়তে হতো না। আমি এই জিনিসটা খুব খেয়াল করছি যে আমার যখন ক্লাসে যেতাম আমি পড়া দিতে পারতাম, আমাকে পড়তে হতো না, অটোমেটিক আমি সবগুলো পড়া আমি হুজুরকে বুঝিয়ে দিতে পারতাম। এইভাবে আমি খুব উপকার পাইছি। এবং আরেকটা জিনিসগুলো হয়েছে, আমি লোক যখন আমার সামনে আসতো, তখন লোকের মুখ দেখে আমি বলে দিতে পারতাম যে কি রকম হইতে পারে, দুষ্ট প্রকৃতি না ভালো, বা ওর কি সমস্যা হইতেছে। এইটা আমার কাছে খুব অদ্ভুত লেগেছে। আপনি বলেছেন যে আপনি অনেকেরই সমাধান করেছেন, এবং আপনি দেখেই বলতে পেরেছেন যে তোমার সমস্যা ওই জায়গাটায়। আচ্ছা, এরকম কোন একটা ঘটনা বলেন যেটা আপনি দেখে বলতে পেরেছেন যে ও তোমার সমস্যা ওই জায়গাতে, ওইটা করো তাহলে ঠিক হয়ে যাবে। আমার কাছে আমার যে ফ্রেন্ড আছে যারা ব্যবসা করতেছে, আমার এক বন্ধু আমার কাছে আসে যে তুই তো মাদ্রাসা লেখাপড়া করছিস, নামাজ পড়িস, আমার জন্য দোয়া কর, আমার তো ব্যবসাটা খুব খারাপ যেতেছে। তখন আমি তাকে বলে দিই, ওর নাম শাহ আলম, আমি বলি ভাইয়া তোমার তো এই সমস্যাটা হইতেছে, তোমার জন্য ওই লোকটা এই জিনিসটা খারাপ করতেছে, তুমি ওইখানে যা দেখো তোমার ঘরে কিছু আছে কিনা। তখন ওই ঘর থেকে যখন জিনিসটা তাবিজ একটা বের করে, তখন আমার কাছে এসে বলে তুই কিনে জানি। এইটাই আমার প্রশ্ন হচ্ছে, আপনি কেমন করে জানেন? আপনাকে মানে এটাকে আপনি চিন্তা করে বলেন না হঠাৎ করে আপনার মাথায়? না, আমার যখন ওই কেউ আইসে বললো যে আমার এই সমস্যা, তখন আমার ধ্যানটা, খেয়াল, মনটা খুব চুপচাপ থাকে, নীরব থাকি। তখন আমার কাছে মনে হচ্ছে আমার চোখের মধ্যে সবগুলো ভাসতেছে, দৃষ্টি শক্তিটা আসতেছে, এইগুলো আপনি দৃশ্যের মতো মনে হচ্ছে যে সব নিজে দেখতেছে, এগুলো আমাকে দেখা দিতেছে এই জিনিসটা, যে এই জিনিসটা এইভাবে হইতেছে। তখন আমি ওকে বলে দিই যে তোমার এই সমস্যাটা হইতেছে, তুমি যা দেখো, তখন এই জিনিসটা সত্যি হয়ে যায়। হ্যাঁ, আপনি জীবনে নিজে এই যে এত কিছু করেছেন, আমরা আরো কিছু ঘটনা আপনার কাছ থেকে শুনবো, তার আগে বলি যে আপনি কখনো কোনো সময়, আচ্ছা এই লোকটা হঠাৎ করে কি আপনার লাইফ থেকে হারিয়ে গেল, না এই লোকটা এখনো আছে? না, এই লোকটা হারিয়ে গেছে বলতে 2-3 বছর ধরে দেখা নেই, কিন্তু ওর মতোই ওইরকম সুরত আছে না, ও যেমন পাগল, ঠিক এরকম পাগল মতো দেখা দেয় মাঝে মাঝে। আমার সাথে যখন এরকম পাগলের সাথে দেখা দেয়,
ওই পাগলটা যখন আমার দিকে তাকায়, আমি যখন ওই লোকটার দিকে তাকাই, তখন মনে হইতেছে আমি ওই তারা ভাইকেই দেখতে পাই। এবং উনি একটা যে নোংরা অবস্থা থাকতো, কিন্তু একটা আতরের গ্রান আসতো, গুলে লাইলা, একটা খুব মিষ্টিযুক্ত আতর। আমার কাছে খারাপ লাগছে এই আতরটা, কিন্তু যখন এখনকার নতুন যে পাগলগুলোর সাথে দেখা হয়, ঠিক এরকম একটা আতরের খুশবু আসতো। আর এরকম মনে হয় যে আমি ওই উনার সাথে খুব ঘনিষ্ঠ, যে অনেক বছর ধরে পরিচিত, অনেক দিন ধরে আমার সাথে সম্পর্ক, এরকম মনে হয়। তখন আমি ওই লোকটার সাথে কথাবার্তা বলার পরে উনিও বলে যে আমিও তোমাকে খুব চিনি। আচ্ছা, আপনার খুব সম্পর্ক দেখা তৈরি হয়ে যায়। যায়। আপনার কখনো ভয় লাগে না ওই লোকটার সাথে কথা বলতে? না, আমার কোনো ভয় লাগে না। আচ্ছা, আমি কোনো এমনিতে ভয় পাই কোনো না। সময় আপনি ভয় পান নাই? কোনো সময় কোনো কিছু ভয় পাই না। আচ্ছা, এই সাহসটা অনেকে হয়তো জানতে চাইবে যে এই সাহসটা আসলে কিভাবে সঞ্চয় করা যায়, হ্যাঁ। বা কিভাবে ভয়কে মনের মধ্যে থেকে দূর করে দেওয়া যায়। এটা আপনার মানে যারা ভয় পায় রাতের বেলায়, অনেকেই হয়তো উঠে অনেক করে চিন্তা করে, বা একা একা ঘুমাতে ভয় পায়, লাইট অফ করে ঘুমাতে ভয় পায়। আপনার কি মনে হয় যে এটা কেন, এই ভয়টা কিভাবে দূর করা যায়? হ্যাঁ, এই ভয়টা খুব সহজভাবেই আমি মানে আমার মনের নিজের দিক থেকে, থেকে, হ্যাঁ, আমার মনের দিক নিজ থেকে। থেকে আমি যেটা করি, যে আমি সবচেয়ে মনে করি যে সারা পৃথিবীর যে যতগুলো আল্লাহ তাআলা সৃষ্টি রহস্যগুলো আছে, জিনিসগুলো আছে, মানুষ, পশু, পাখি, সব আমার বন্ধু, সব আমার ভালোবাসার মানুষ, সব আমার কাছের মানুষ। কেউ আমার শত্রু নাই, সবাই আমার মতো। আমি যদি ভালো মানুষ হই, আমার মন যদি খুব ভালো থাকে, তা আমার ওরা ক্ষতিও করবে না, আমি ওদের ক্ষতি করবো না, ওরা আমার ক্ষতি করবে না। সত্যি আমার কাছে এটাই মনে হয় যে সবাই আমার বন্ধু, আমি সবার মানুষ, আমি কারো ক্ষতি করবো না, ওরাও আমার ক্ষতি করবে না। ওদের যদি কোনো সমস্যা থাকে আমাকে বলবে, আমি যদি পারবো ওর সমস্যার সমাধান করতে। আমার যদি কোনো সমস্যা থাকে আমিও বলে দেবো যে আমি তোমাকে ভয় পাই, তুমি আমার কাছে এসে দেখা দিবে না, আমার কাছে এসে দেখা দিবে না। আপনি কোনোদিন সমাধান করেছেন কোনো কিছুর? তো বললেনই, মানে রিসেন্টলি কোনো ঘটনা আপনার হ্যাঁ, মনে- আমি আপনাকে দিনা ভাই একটা গল্প বলছিল, একটা ঘটনা বলছিল, যেটা টুপির ফ্যাক্টরিতে একটা, সেই ব্যক্তি হচ্ছে আপনি, যিনি হচ্ছে ওখানে পরে হ্যাঁ, সলভ যেটা আমি ধরে দিছি। আমার ফ্রেন্ডেরই টুপির ফ্যাক্টরিটা, ওনার ছেলেকে একটা খারাপ বাতাস ধরছিল। তো আমি তো সেদিন জানতে পারিনি, পরের দিন আমি শুনতে পাইছি আচ্ছা, যে ওনার ছেলেকে এরকম একটা খারাপ জিনিস ধরছিল। তা আমি আমার বন্ধুকে বললাম, ঠিক আছে তোরা বাসা খালি কর, আমি বাড়িতে থাকবো একা, আমি সারা রাত এই বাড়িতে একা থাকবো, তোরা চলে যা। তো যখন ওরা খালি ঘর বলে দিল, আমি সারা রাত একা একা থাকছি, সেখানে আমি নামাজ পড়ছি, কোরআন তেলাওয়াত করছি। তা আমি এখানে একটা কাজ করলাম, বিভিন্ন সুরের রকমের কোরআন তেলাওয়াত করলাম, বিভিন্ন আইটেমে, বিভিন্ন কোরআন তেলাওয়াতের মাধ্যমে খুব বিভিন্ন সুরে আমি কোরআন তেলাওয়াত করলাম। খারাপ জিনিস থাকলে যাতে আমাকে বাধা দিতে পারে। তা আমি দেখলাম যে না, কোনো বাধা আসে না, কোনো কিছু আসে না। আর এটা 3টা পর্যন্ত আমি পুরো ছাদ ঘুরলাম, তারপর আমি দেখি যে না, কোনো কিছুই নাই। তারপর ঠিক ফজর শেষ হওয়ার আগেই আমি একটা খবর পাইছি, আমাকে বলছে, অদৃশ্য মতন একটা শব্দ আসে আমার কাছে এসে বলে যে দুপুর 12টা, 12:30টার দিকে ওনার ছেলেকে যখন ছাদের মধ্যে খাওয়াইতেছিল, তখন একটা খারাপ বাতাস যেতেছিল। ওই বাতাসটা ওনার ছেলের লাগে, ওনার ছেলেকে যখন আক্রমণ হয়, ওই খারাপ বাতাসটা তার গায়ে লাগে পরে এই জিনিসটা ওনাকে ক্ষতি করে। তাই আমি বললাম, তাহলে এই জিনিসটা তোমরা সমাধান করে দাও, এই বাতাস যে আসবে। এরপরে ওই বাসায় একটা ভাড়িটা ছিল, একটা মেয়ে খোলা চুলে ছাদের মধ্যে দাঁড়াতো রাত্রেবেলায়, খুব কাছে, মানে ছাদের খুব ইয়াতে চলে যেত, কিনারায় চলে যেত। কিনারা চলে যেত। তো ওনাকে মেয়েটার উপরে টার্গেট ছিল খারাপ জিনিসটার, যে মেয়েটাকেও ধরবে। তা আমি বললাম, ঠিক আছে এটা তোমরা সমাধান করো, যাতে পরবর্তীতে জিনিসটা না হয়। তো এই জিনিসটা এখনো ঠিক হয়ে গেছে, সমাধান পুরো কমপ্লিট। ওকে, আর হয় আপনাকে অনেক ধন্যবাদ। ঘটনার সূত্রপাত 2011 সালের জুন মাস। আমি কুষ্টিয়াতে পড়াশোনা করি। আমার এসএসসি পরীক্ষা শেষ, আমি কোচিং করতেছিলাম পলিটেকনিক্যালের অ্যাপ্লিকেশনের জন্য। তো কোচিং শেষের দিকে আমি বাসায় আসলাম মে মাসের শেষের দিকে। তারপরে জুন মাসের খরচটা নিয়ে বাসায় যাবো, মানে কুষ্টিয়াতে চলে যাবো আবার। বাসায় আসার পরে অনেকদিন পর যেহেতু বাসায় আসছি, বাসার লোকজনও খুশি, সেহেতু বাসায় থাকলাম। প্রথম দিন তেমন কিছু হয়নি, রাতটা ভালো মতোই কাটলো। আমি আম্মাকে বললাম রাত্রে কয়েকদিন বাসায় থাকবো, তিনি বললেন ওকে থাকো, সমস্যা নেই। তো পরের দিন সারাটা দিন বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিলাম, খুব ঘোরাঘুরি, যা ঘটনা ঘটে। ওই পরের দিন সন্ধ্যায় বাড়ির পাশে চাচাতো ভাই, চাচাদের বাসা, অনেকদিন দেখা সাক্ষাৎ নাই। তো আমি গেলাম সন্ধ্যার দিকে তাদের সাথে দেখা করতে।
দেখা করতে গিয়ে অনেক আনন্দ, কথাবার্তা, হাসি কান্না, মানে সব দিকেই সব রকম কথাবার্তা হচ্ছে। এমন কথার ফাঁকে ফাঁকে হঠাৎ করে দেখলাম আমরা বাসার দক্ষিণ কর্নারে একটা আগুনের ফুলকি। যে আগুনটা কিনা এমন, আগুনটা যেমন গ্যাসের আগুন হয় সবুজ বর্ণের, ঠিক তেমন সবুজ বর্ণের আগুন বাড়ির দক্ষিণ পাশে। আমরা দেখে তো অবাক যে কি ব্যাপার, এখন হঠাৎ করে আগুন কিভাবে ধরে। আমরা মনে করছি যে কোনো শয়তান বাচ্চা টাচ্চা হয়তো দুষ্টামি করে জ্বালাইছে। বাট আমরা যাওয়ার পরে আগুনটা নিভানোর চেষ্টা করলাম। তো আগুনটা এমন যে আগুনটা আমরা এখানে নিভাচ্ছি, প্লাস 1 পা 2 পা পার হয়ে গিয়ে আবার ধরতেছে, ওখানে নিভাচ্ছি আবার 2-1 পা গিয়ে আবার ধরতেছে, এমন আগুনটা জ্বালাইতেছিল খুব আকারে, প্রচন্ড জ্বালাচ্ছে। কিছুক্ষণ পর এমন আধা ঘন্টার মতো যায়, আধা ঘন্টা যাওয়ার পরে আগুনটা এক পর্যায়ে থামে। আগুনটা থামার পর বাসায় আসলাম, বাসার উপরে ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে রাত্রে ডিনার করবো। তো ডিনারের জন্য বসছি, টেবিলে বসাও সারা, বাট বসার পর পরে আবার চিৎকার, আগুন আগুন আগুন। আমরা গিয়ে দেখি সেই একই ধরনের, যেটা সন্ধ্যায় হয়েছিল সেই একই ধরনের আগুন আবার সেই শুরু করছে। আগুনটা এমন ভাবে ধরছে, তো বললামই একবার, মানে এক জায়গায় ধরে নিমাচ্ছি আর এক জায়গায় ধরছে, এক জায়গায় নিমাচ্ছি আর এক জায়গায় ধরছে। এমনকি আগুনটা আমার গায়েও ধরছিল। আমার মানে শরীরে লুঙ্গি ছিল, রাত্রে যেহেতু ঘুমাতে যাবো সেজন্য লুঙ্গি পরছিলাম, তো লুঙ্গির নিচের এক কর্নারে আগুনটা ধরেছিল এবং লুঙ্গির অনেকখানি পুড়ে গিয়েছিল। বাট আগুনটার একটা বৈশিষ্ট্য এই যে আগুনটার কোনো প্রকার, যে আগুনের একটা হিট থাকে, তাপ, গরম, এই এমন কোনো গরম হিট সেই আগুনটার নেই, শুধুমাত্র ধরতেছে প্লাস পুড়ে ছাই। এমন করে রাতটা অনেক কষ্টে কাটালাম। এমনকি মানে আমাদের অলস টাইম আমাদের হাতে পানির পাত্র রাখা লাগতো যে কখন কোথায় আগুন ধরে সেটা নেভাতে হবে। ঘরের চালে, টিনের মাথায়, গাছের ডালে, মানে আগুনের মানে কোনো সীমা নেই, আগুন ধরতেই আছে, আমরা নিভাতে পারছি না, একের পর এক নিভাচ্ছি, একের পর এক ধরছে। রাতটা অনেক কষ্টে রাত পার করলাম। সকালবেলাতে গ্রামের মধ্যে একটা ছড়াছড়ি হয়েছে, অনেক জনের মতো অনেক রকম কথা, কেউ বলে এটা জিনের আগুন, কেউ বলে ভূতের আগুন, কেউ বলে কোনো বাবা পীর, বাবা ভণ্ড পীরের আসর পড়ছে, এ পড়ছে ও পড়ছে, অনেক রকম কথা। গ্রামে যারা মুরব্বী ছিল প্লাস মসজিদের ইমাম সাহেব বললেন তোমাদের বাড়িতে একটা মিলাদ মাহফিল দাও, হয়তো এটা করলে ঘটনাটা সেরে যাবে। তোমরা সেটা করি। তারপরের দিনই বিকাল বেলায় মিলাদ দিই। মিলাদ দেওয়ার পর এমনকি মিলাদের মাঝে হুজুরের সামনে আগুন ধরে যায়, আবার নিভাই, আবার মানুষজন যেখানে বসে আছে ওর মধ্যেও আগুন ধরে যায়। এক পর্যায়ে মিলাদ শেষ হলো, রাত্রে তাও আগুন নিভে না। এমনকি পর আমরা 3 দিন 3 বার মিলাদ দিয়েছি, তাতেও আগুনের খ্যাত হয়নি, আগুন জ্বলতে আছে। ঘটনার শুরুর দিকে আমাদের বাসায় তেমন কোনো ক্ষতি হয়নি, জাস্ট এই জামা কাপড় পরতেছে, খড়ি পড়তেছে, হাবি যাবি। যেটা ভয়াবহ ক্ষতি হয় সেটা হচ্ছে ঘটনার পঞ্চম দিন সন্ধ্যায় আমাদের এক ট্রাক ভর্তি ধান আসে, বিকজ আমার কাকুর চাউলের মিল আছে, যেটা ধান থেকে চাউল করে অটো মিল করে বাইরে ছেড়ে দেওয়া হয়। তো এই ট্রাক ভর্তি ধান আছে, সেই ধানটা ভাঙাইতে হবে। ধান নামানো হয়েছে, ধান নামা মিলের মধ্যে রাখা হয়েছে। তো পঞ্চম দিন সন্ধ্যায় আমার কাকু কেন যেন মিলে যায়, মানে ধানটা দেখার জন্য, অথবা যেসব মিলের মজুরি আছে তাদেরকে, মানে মজুরি লোকজন আছে তাদেরকে মজুরি দেওয়ার জন্য যায়। তো গিয়ে তিনি অবাক, গিয়ে দেখেন যে ট্রাক ভর্তি ধান ছিল, সেই ধানের অর্ধেকটার বেশি পুড়ে ছাই, আর বাকি অর্ধেকের আছে, অর্ধেকের কিছু কম হবে, সেই অর্ধেকটা আছে। তিনি দেখে তার মাথায় তো তিনি মানে একবারে বাজ পড়ার মতো, কি অবস্থা, হঠাৎ করে এখানে আগুন ধরে কিভাবে। তিনি আর তার বুঝতে বাকি থাকলো না যে এটা সেই আগুন, বাসার আগুনই, এখানে আমাকেও এখানেও জ্বালাচ্ছে। ষষ্ঠ দিন, পঞ্চম দিন রাত চলে যায়, ষষ্ঠ দিন সকালে আমার কাকি রুমের মধ্যে তার একটা স্টিলের বাক্স থাকে, যেটা তালাবদ্ধ থাকে। তো এই বাক্সের মধ্যে তার রুমের যাবতীয় জিনিসপাতি, প্রয়োজনীয় জিনিসপাতি, টাকা পয়সা এবং কি ভালো ভালো জামা কাপড়, সেটা তিনি ওর মধ্যে রাখেন। রাখার কারণে সে অনেক ভালো থাকে, যেহেতু সেফটি থাকে। তো কি কারণে জানো তিনি বাক্সটা খুলতে যান, মানে কি একটা প্রয়োজন, টাকার জন্যই আর কিসের জন্য জানো। তো যখন বাক্সটা তিনি খোলেন, বাক্সটা খোলার পরে দেখেন বাক্সের মধ্যে কিছুই নেই, শুধু ছাই পড়ে আছে। তিনি কান্নাকাটি শুরু করেন যে কি হচ্ছে আমাদের সাথে, আসলে আমরা জানি না কেন হচ্ছে। আমাদের বাড়িতে সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, এমনকি আমিও মাদ্রাসাতে পড়াশোনা করি, আমি হেফজ করছি,
এমন কেন হচ্ছে সেটা বোঝার মতো ক্ষমতা কারোর হয়ে উঠছে না যে কি হচ্ছে আমাদের সাথে, এটা কেনই বা হচ্ছে, আমাদের পরে কি আল্লাহর গজব পড়ছে নাকি অন্য কিছু। হতে হতে আমরা এক হুজুর বা আপনারা উজা বলতে পারেন, তার খোঁজ পাই। তিনি তার বাসা পাবনাতে। পাবনাতে তাকে খবর দেওয়া হয় যে তিনি আসেন। তিনি তারপরের দিন অর্থাৎ সপ্তম দিন আমাদের বাসায় আসেন। বাসায় আসার পরে তিনি তার যা করণীয়, যে জিন টিন হাজির করার জন্য দোয়া কালাম পড়া, কোরআন তেলাওয়াত করার, আমি সেখানে ছিলাম, কোরআন তেলাওয়াত করতেছিলাম আমি। আমাদের কাকুরা ছিল সবাই, আমার দাদু ছিল এবং তিনি, তার সাথে আরেকজন ছিল। সবাই গোল হয়ে বসে আমরা কর্নারে কোরআন তেলাওয়াত করতেছিলাম, আর মাঝখানে ফাঁকা রাখা হলো। মিনিট 10 পরে আমি অনুভব করলাম আমার পাশ দিয়ে কেউ একজন ওই আসরের মধ্যেখানে প্রবেশ করলো। আমি বুঝলাম কেউ একজন আসছে হয়তো। আচ্ছা, প্রথমে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। কথাবার্তা হতে হতে এক পর্যায়ে আমার ওই দাদু, যে উজা, তার নাম মুস্তফা, তিনি বললেন যে এখানে কি সমস্যাটা কি। আর যে জিনটা হাজির হয়েছিল তার নাম হচ্ছে সোলেমান। আমরা তাকে সবাই দাদু বলে ডাকি। তো সোলেমান দাদু বলছে যে সমস্যাটা কিছুই না। তিনি কিছুক্ষণ চুপ থাকার পর কয় যে হচ্ছে আপনাদের বাসায় যদি কোনো অনুষ্ঠান, বাচ্চা কাচ্চা বা বিয়ে শাদী যদি হয়, তাহলে আপনারা কি আনন্দ ফুর্তি করেন না? আমরা বুঝি না যে কি কয়, ক্লিয়ার করে কইলে কি তো হয়। তখন ওই মোস্তফা দাদু জিনকে আবার প্রশ্ন করে, ক্লিয়ার করে কও কি হয়েছে এখানে। তখন তিনি যেটা কয় সেটা হচ্ছে এমন যে এই বাসায় অনেকদিন পরে এই বাসার বড় যে বেটার বউ, বড় ছেলের বউ, তার বাচ্চা হয়েছে একসাথে 5টা। যেহেতু অনেকদিন পরে বাচ্চা হয়েছে একসাথে 5টা, যেহেতু বাসার অন্যান্য যেসব গার্জিয়ানরা ছিলেন বা অন্যান্য ফ্যামিলি মেম্বার, তারা খুব আনন্দিত এবং আনন্দের কারণেই তারা খুব আনন্দ করছে, ফুর্তি করছে, গান বাজনা হয়ে যাবি। তো আমি যেটুকু জেনেছি যে জিনদের গায়ে এক প্রকার আলো থাকে, কিন্তু ওই আলোটা এমন ছিল আমাদের ওই বাসায় যে আলোটা কিনা আগুনের রূপ নিয়েছে। আমি শুনছি যে জিনের আলো থাকে জোনাকির মতো, লাইটের মতো, অনেক প্রকার, কিন্তু আমাদের ওই বাসাতে যে জিনগুলা ছিল ওগুলার আলো থাকে আপনার এক ধরনের আগুন, যে আগুনটার নাকি কোনো প্রকারের হিট নেই, শুধুমাত্র জ্বলায় ভস্ম করে দেবে সবকিছু। তো তখন আমার ওই মোস্তফা দাদু অর্থাৎ যে উজা, উনি বললেন যে যারা আছে এখানে তাদেরকে তুমি এখানে আনো, তাদের সাথে কথা বলবো আমি। 5 মিনিটের জন্য আমার ওই দাদু, আবার বুঝলাম যে পাশ দিয়ে হেঁটে বাড়াই গেলেন, অনুভূতিটা করলাম যে একজন গেলেন কেউ। 5 মিনিট পর আবার আসলেন ওই সোলাইমান দাদু অর্থাৎ জিন দাদু, এবং তিনি প্রথমে প্রবেশ করলেন কি আরেকজন প্রথমে, যাই হোক, পরপর 2টা মানুষ যেন আসরের মধ্যখানে আমার গা ঘেঁষে মধ্যখানে প্রবেশ করলো। হালকা ভয় লাগতেছিল, যেহেতু এমনটা কখনো হয়নি, পাশে দিয়ে কেউ এটা অনুভব করছে, বাচ্চাকে দেখতে পাচ্ছি না। ভয়ের মধ্যেও একটা আনন্দ হচ্ছে যে হয়তো এটার কারণে আমাদের বাসাটা সেফটি হবে বা সমাধান পাবো। হাজির করার পরে আমাদের দাদু, মুস্তফা দাদু, ওই বাসার যে জিন, তাকে হাজির করলো। তার নাম ছিল মনির। বলে কি সমস্যা কি তোমাদের, তোমরা এমন করতেছো কেন? তখন তিনি যা বলেন সেটা হলো যে বলেন যে আমরা এই বাসাতে 150 বছরের উপরে আছি, 150 বছরের উপরে আছি। এমনকি আমাদের ওই যারা আমার কাকু, ওই কাকুর আগেও যারা এই বাসাতে ছিলেন, কাকুর পরদাদা, তার দাদা, তার দাদা, সবার নাম কয় যে কয়ে বলে আমরা এখানে 150 বছরের উপরে আছি, কখনো তাদের এক চুল পরিমাণ কোনো প্রকার ক্ষতি করি নাই, এবারও ক্ষতি করতে চাইনি, কিন্তু ক্ষতিটা হয়ে গেছে। বলে কেন ক্ষতিটা হলো প্রশ্ন করা হলে তিনি বলেন আসলে আমরা সবাই খুব এক্সাইটিং যে আমাদের বউয়ের একসাথে 5টি বাচ্চা হয়েছে, আমরা এই জন্য খুব আনন্দিত। এই আনন্দের কারণে আমরা উৎসব করতেছিলাম। এই উৎসবের কারণে যারা ছোটখাটো যেগুলা ছিল বাচ্চা টাইপের, যেগুলো 5-7 বছরের বেবি, এইসব বাচ্চারা খুব আনন্দ করতেই লাফালাফি করছে। আচ্ছা, আর এই জিনিসটাতে আপনার যে ক্ষতিটা যে হয়েছে, সেই ক্ষতিটার কোনো ক্ষতিপূরণ পেলেন না আপনারা? হ্যাঁ, এটা তো বলবো ভাইয়া। সেটা হচ্ছে যা কিছু হয় এর লাস্টে ওই জিনটা যা বাসায় থাকে তারা সরি বলে, তারা ক্ষমা চায় যে আসলে আমাদের এটা ভুল হয়ে গেছে, আমরা এমনটি করবো না, তবে আমরা যে ক্ষতি করেছি ক্ষতিটা আমরা মাসুল পূরণ করে দেবো। আচ্ছা, আমরা অবশ্য তার কথাটা তেমন ভাবে আমলে নিই না, গুরুত্ব দেই না যে এটা কিভাবে ক্ষতি পূরণ করবে, এটা আমার যা ক্ষতি তো হয়েই গেছে। তো এমনভাবে চলে।
তো ঘটনার 20 দিন, এর মধ্যে আরো কয়েকদিন চলে গেছে আগুন। তখন আপনাদের বাসায় নিশ্চয়ই প্রচুর লোকজন আসলে। হ্যাঁ, আমাদের বাসাটা ভাই একদম পর্যটন এলাকা হয়ে গেছে, মানে যেখানে অলস টাইম হাজার হাজার মানে লোক। এবং আমার কি রাস্তার পরে যে আমাদের ওটা একটা মেন রোড, ভেড়ামারা মিরপুর সড়কের একটা মেন রোড ছিল, ওইটা জাম, মানে যে ওটা যে বাস যাবে সে বাস যাওয়ার কায়দা ছিল না, এমন ভাবে জাম হয়েছে, এমনকি বাস অন্য রাস্তা দিয়ে ঘুরে যাওয়া লাগতো। তো ঘটনার 20 দিন যেটা, ওই দিন মানে আমরা তখন আগুন হালকা হালকা কমে আসছে একটু একটু, আগে যেমন সবসময় ধরতো মিনিটে মিনিটে, এখন তেমন ধরে না। তো 20 দিন, যেটা 20 দিনের মাথায় আমরা বাড়িঘর সাফ করছি, যে আগুনে সব পুরো ছাই হয়েছে, বাড়িঘর আবার ক্লিয়ার করতে হবে, থাকারও লাগবে। তো কাকু বলে যে আমার মিলটা পরিষ্কার করার দরকার, যা হওয়ার হয়েছে, এখন তো আবার ব্যবসাটা না করলে খাবো কি। তো তিনিও মিলে যান, এদিকে কাকি ঘরের মধ্যে যান। তো কাকি ঘরের মধ্যে যান যে বাক্সটা বের করে বাক্সটা পরিষ্কার করবে। তো যখন তিনি বাক্সটা, আমার আর অন্যান্য কাকুরা আর আমি, আমার একটা চাচাতো ভাই যার নাম কিনা রাজীব, এবং এই 4 জন মিলে বাক্সটা বের করতে যাচ্ছি। বাক্সটা বার করতে গিয়ে বাক্সটা আমি উঁচা করতে পারি না। ছায়ের তো ভাই ওজন থাকবে না, কিন্তু বাক্সটা আমরা মানে উঁচাই করতে পারি না। কি ব্যাপার, বাক্সটা উঁচা হয় না কেন? তখন যেটা দেখি যে বাক্সটা খোলার পরে যে ঠিক কাকির মানে যে সমস্ত কম্বল জামা কাপড় যা যা ছিল অবিকল আগের জিনিসই একদম সেম টু সেম। এর মাঝখানে আপনারা একবার কিন্তু মানে ছাই দেখেও ফেলেছে। হ্যাঁ, ছাই দেখছি, আমার কাকি ছাই দেখছে, ছাই দেখে আমরা সবাই অবাক, এমন আমার কাকি কান্না শুরু করছিল ছাই দেখে যে কি হচ্ছে। কেননা আমার কাকির যাবতীয় যা জিনিস গুরুত্বপূর্ণ সম্পূর্ণটা ওর, এমনকি টাকা পয়সাও ছিল ভাই, এমনকি স্বর্ণের অলংকার ছিল বাক্সে, সেটা পর্যন্ত পড়ে গেছে। সেহেতু আমাদের কাকির তো একটা কান্নার অবস্থা। ওটা দেখে আমরা খুব খুশি, আল্লাহকে শুকরিয়া আদায় করলাম যে হয়তো আমাদের বিপদ থেকে মুক্তি পাচ্ছি বা আল্লাহ আমাদের সাহায্য করছে। এদিকে এটা গেল। এবার কাকু গেছে মিলে, যে মিল পরিষ্কার করবে, যে মিল পরিষ্কার নতুন করে আবার চাউল টাউল ভাঙাবে এবং অন্যান্য ধান এনে আবার পরিষ্কার চাউল করবে। তো মিলে যাওয়ার পরে যেটা দেখা হয় ওটা দেখো আমরা অবাক। মিলে যাওয়ার পরে দেখি যে আগের যে এক ট্রাক ধান ছিল, সেই ধানের যে অর্ধেকটা পড়ে গেছে, ছায়ের লেস পর্যন্ত নেই। এখন সেই যা ধান ছিল সেই ধান একদম অবিকল আগের বস্তা, আগের সিলমারা, আগের সম্পূর্ণটা, আগের সবকিছুই। ওটা দেখে আমরা খুব খুশি, আল্লাহকে শুকরিয়া আদায় করলাম। এবং তারপর বাড়িতে আরো একবার মিলাদ মাহফিল দিয়েছি, আল্লাহ হয়তো আমাদের এটা থেকে মুক্তি দিয়েছেন। কিন্তু মাঝে মাঝে হয়, তো তেমনটি আর আমাদের জ্বালায় না সে আগুনটা। আমি কীর্তন দাস, বাড়ি উত্তরবঙ্গে। আমি পেশায় একজন রিক্সা চালক। আগে আমি শবদাহ করতাম। 6 মাস আগেও আমি শবদাহ করেছি। 6 মাস আগে ঘটে যাওয়া একটা ঘটনার কারণে এখন আমি রিক্সা চালাই। আমি তখন গ্রামে থাকতাম, আমাদের গ্রামের নামটা বলা যাবে না। আমি সহ আরো 3 জন চিতা পোড়ানোর কাজ করতাম। ওখানে একটা বড় চিতা খোলা আছে। একদিন রাত 11টার সময় আমাদের ডাক পড়ে, আমরা 3 জন যাই, যা দেখি যে 4 জন একটা সপ নিয়ে এসেছে দাহ করার লেগে। তারপরে আমরা দাহর কাজ শুরু করি। এক সময় ওরা 2 জন চলে যায়, রাত বাড়লে আমাকে রেখে দেয়া, আমাকে শেষ পর্যন্ত থাকতে হয়। আমাকে সব সময় শেষ পর্যন্ত থাকতে হতো, কারণ আমার সৎকার 2 জনের কাজ ছিল শেষ কৃত্যের কাজ করা, আর আমার কাজ ছিল দাহ শেষ না হওয়া পর্যন্ত পাহারা দেওয়া। সেদিন রাতে যেটা হলো, লাশের সাথে যারা এসেছিল ওরা সবাই চলে গেল রাত বাড়ার সাথে সাথে, আর আমার সাথে যারা ছিল ওরাও চলে গেল আমাকে একা পাহারাতে রেখে। চিতা খোলা থেকে আমি একটু দূরে আমার গামছাটা পেড়ে শুয়ে গেলাম, আর চিতা পড়ছে এটা আমি দেখতে লাগলাম। রাত বাড়ার সাথে সাথে আমার চোখ একটু ভারী হয়ে এলো। তারপরে কিছুক্ষণ পর আমার মনে হলো যে চিতার ওখানে কে একটা কালো কাপড় পরে কি যেন চিতার ভিতর খোঁজাখুঁজি করছে। আমি ভালো করে খেয়াল করে দেখছি যে কেউ নাই। তখন দেখলাম যে কেউ নাই, তখন আবার আমি শুয়ে পড়লাম। রাত তখন 1টা কি 2টা বাজছে, আমি ঘুমিয়ে গিয়েছিলাম। হঠাৎ ঠান্ডা বাতাসে আমার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখছি ওই কালো কাপড় পরা মানুষটাই আবার চিতার ওখানে দাঁড়িয়ে কি একটা খোঁজাখুঁজি করতে করতে এবার চিতার ভিতর হাত ভেড়ে দিল, যে কি একটা বাহির করে জেনে খাওয়া শুরু করে দিল। এটা দেখে আমি হেভি ভয় পেয়ে গেলাম। তারপরে এবার আমি ভয় পেয়ে দৌড় দিলাম। দৌড় দিয়ে আমার সাথে যে 2 জন ছিল ওদের বাড়ি গেলাম, ওদেরকে ডেকে নিয়ে আসলাম। ডেকে নিয়ে এসে দেখছি যে সবকিছু আগের মতনই আছে, চিতা জ্বলছে। ওরা 2 জন আমাকে বললো যে তুই তো ভয় পেয়েছিস, দিয়ে একজন থেকে গেল আর একজন চলে গেল আবার।
দিয়ে আমরা কাজ শেষ না হওয়া পর্যন্ত থেকে গেলাম ওখানে। তারপরে আমরা দুজন শুয়ে শুয়ে গল্প করছি। দিয়ে হঠাৎ করে আমি দেখছি যে ওই লোকটা আবার এসেছে, যে চিতার ভিতর খোঁজাখুঁজি করতে করতে জ্বলন্ত চিতার ভিতর নিজে লোকটা ঢুকে গেল। তখন আমাকে আমার সাথের জন্য বলছে, দেখলি দেখলি দাদা কি হলো? এরপরে আমি বুঝতে পারলাম যে না, এবার তো তাহলে আমি যা দেখেছি ঠিকই দেখেছি, কারণ আমি দেখেছি তার সাথে সাথে আমার সাথে যে ছিল সেও দেখেছে। দিয়ে আমরা দুজন চিন্তা করতে লাগলাম যে ঠিক আছে, এবার দেখি তো কি হয়। দিয়ে আমরা দুজন আর ঘুমাইলাম না। এবার রাত 3টা 3:30টার দিকে হঠাৎ করে মেলা কটা কোত্থেকে চলে আসলো, এসে চিতার আশপাশে খুব চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে। দিয়ে একটা করতে চিল্লাতে চিল্লাতে চিতার খুব কাছে চলে গেছে। তখন দেখছি যে ওই জ্বলন্ত চিতার ভিতর থেকে একটা কালো হাত বাড়িয়ে কুত্তাটাকে ধরে চিতার ভিতর ভরে এলো। দিয়ে আমরা এটা দেখে ভয়ে আমরা দুজনে একসাথে আবার দৌড় দিয়েছি গ্রামের দিকে। তারপরে আমরা দুজন দৌড়তে দৌড়তে আমাদের তৃতীয় সঙ্গীর বাড়ির উঠোনে যে আমরা দুজনে একসাথে চিল্লে অজ্ঞান হয়ে গেলাম। যে আমাদের যখন জ্ঞান ফিরলো তখন সকাল হয়ে গেছে। দেখছি গ্রামের মেলা লোক এসেছে, এসে আমাদেরকে জিজ্ঞেস করছে যে কি হয়েছে। যে আমরা আমাদের সব ঘটনা খুলে বলার পর লাশের আত্মীয় স্বজন যারা ছিল ওদেরকে আমরা খবর দিলাম। যারা আসলো যে আমরা একসাথে ওই চিতা খোলার যে দেখছি যে ওখানে চিতা পোড়ার কোনো ছাই নাই। দেখছি যে ওখানে খালি একটা কুত্তা পোড়া অবস্থায় পড়ে আছে, আর গায়ে অর্ধেক মাংস নাই। মনে হচ্ছে কি যেন ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে কুত্তাটাকে। গ্রামের লোকজন মনে হয় কিছু বুঝতে পেরে সবের আত্মীয় স্বজনকে ধরে জিজ্ঞেস করেছে, বলেন তো ভাই আসলে ব্যাপার কি? তখন ওরা বলছে যে এই লোক জাদুটোনা করতে লাগে একটা শনি কাটানোর সময় গতকাল রাতে হঠাৎ করে মারা গেছে। যে এর লেগে তাড়াহুড়া করে গতকাল রাতে ওকে সব পুরানোর লেগে নিয়ে এসেছিল। তার আগেও ওখানে মেলা রকম ঘটনা, ছোটখাটো ঘটনা ঘটেছে, কিন্তু আমি অত গা লাড়া দিইনি। কিন্তু এই ঘটনা ঘটার পর থেকে ওখানে আরো অনেক মেলা রকম বড় বড় ঘটনা ঘটেছে। শুরুতে ভূতনামের সব দর্শকদেরকে আমার শুরুতে জানাচ্ছি। এখন আমি যে ঘটনা শেয়ার করবো সেটা আমাকে জানিয়েছে মহিউদ্দিন ভাই, আমার মেজর ফ্রেন্ড। তো ঘটনাটি 2004 সালে তার সাথে ঘটেছিল। তো এই ঘটনার কেন্দ্রস্থল হচ্ছে ঢাকা কেরানীগঞ্জের কালীগঞ্জের কবরস্থান। যারা সেখানকার বাসিন্দা তারা সকলেই চিনে জায়গাটা। তো সেই কবরস্থানের পূর্ব দিকে একটি বাড়ি আছে, সেই বাড়িটার 3 তলা। তিনি তখন সেই বাসায় 3 তলায় রুম ভাড়া নেন এবং তিনি তখন সদ্য বিবাহ করেছেন। তো তিনি বাড়িতে ওঠার ঠিক যেদিন উঠে সেদিন রাতে তিনি একটা অদ্ভুত স্বপ্ন দেখেন। তিনি দেখেন যে তিনি যেখানে ঘুমিয়ে আছেন বিছানায়, তার মাথার নিচে বালিশ নেই, জাস্ট 2টো পা, কুচকুচে কালো 2টো পা। তো এটা দেখার পর তিনি বেশ ভয় পান এবং সাথে সাথে তিনি চোখ মেলে তাকান এবং তিনি চোখ মেলে তাকিয়ে যেটা দেখেন যে একটা কালো বৃত্তের মতো ঘর থেকে বের হয়ে বারান্দা দিয়ে সোজা কবরস্থান দিয়ে চলে গেল। তো বিষয়টাকে তিনি ততটা গুরুত্ব না দিয়ে ভাবলেন যে বোধহয় স্বপ্ন দেখেছে। তো পরদিন ঠিক একই অবস্থা, তিনি ঠিক সেম স্বপ্নটা দেখলেন যে তিনি যে বিছানায় শুয়ে আছে তার মাথার নিচে কোনো বালিশ নেই, জাস্ট 2টো কুচকুচে কালো 2টো পা। তো এটা দেখার পর তিনি মাথার নিচে ওরে বাবা। তো তিনি তখন সাথে জেগে উঠে তিনি আরেকটা জিনিস দেখে ধাক্কা খান, সেটা হচ্ছে তার ওয়াইফ তার দিকে খুব বড় বড় চোখ করে তাকিয়ে আছে। তার পাশে শোয়া তার ওয়াইফ খুব বড় বড় চোখ করে তাকিয়ে আছে। তো এটা দেখার পর সে বলল যে কি তুমি ওদিকে তাকিয়ে আছো কেন? তো তার ওয়াইফ তার কোনো উত্তর না দিয়ে সে চোখ বন্ধ করে আবার ঘুমিয়ে যান। তো পরদিন সকাল থেকে তার ওয়াইফ খুব অসুস্থ হয়ে পড়েন, তিনি রক্ত বমি শুরু করেন, খিঁচুনি শুরু হয় তার। তো তাকে মিটফোর্ড হসপিটালে ভর্তি করা হয়। তো তিনি সেই হসপিটালে 2-3 দিন থাকেন। তো খবর পেয়ে আত্মীয় স্বজন যারা ছিলেন তারা আসেন। তো এসে বলেন যে তুমি তো 2-3 দিন এখানে আছো, তুমি বরং বাড়ি থেকে একটু রেস্ট নাও। তো সে সেদিন সবাইকে সেখানে দিয়ে বাড়িতে চলে আসে এবং বাড়িতে এসে তিনি ঘুমিয়ে পড়েন। একটা সময় তার মনে হচ্ছিল যে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। তিনি চোখ মেলে তাকে দেখেন যে সে নিজেই তার গলা চাপ দিয়ে ধরে রাখছে 2 হাত দিয়ে, নিজের গলা, হ্যাঁ নিজের গলা ধরে রাখছে। তো এটা দেখে তিনি ভাবতেছেন যে আমি এটা কি করতেছি, নিজের গলা চাপ দিয়ে ধরে রাখছি।
তো সে উঠে তিনি ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন বোধ করেন। তো তিনি ওয়াশরুমে ঘুম ঘুম চোখে তিনি ওয়াশরুমের দিকে যাচ্ছেন। হঠাৎ তার মনে হলো কেউ তাকে পাস করে চলে গেল, একটা মানুষের মতো কেউ তাকে পাস করে চলে গেল। সে সাথে সাথে আশেপাশে তাকায়, দেখে যে কেউ কোথাও নেই, কিছু নেই। তো তিনি ওয়াশরুমে যান, ফ্রেশে রাসেল ভাই তিনি যখন ব্যাক করে সে তার বেডের দিকে তাকান, সে দেখে যে মশারির ভিতরে জাস্ট সেই দুটো পা যেটা তিনি এতদিন স্বপ্ন দেখেছেন, সেই দুটো পা স্টিল তার সামনে বিছানার উপরে। এটা দেখার পর তিনি প্রচন্ড ভয় পান এবং সাথে সাথে তিনি সেই ঘর থেকে বের হয়ে যান। বের হয়ে তিনি আশেপাশে যারা নিচতলা ভাড়াটিয়া ছিল তাদের সাথে তিনি বিষয়টা সবাইকে বলেন এবং পরবর্তীতে বিষয়টা তারা আসলে তার কাছে খুলে বলে যে এই রুমটার মধ্যে এর আগে অনেক ভাড়াটিয়া ছিল, তারা কেউ থাকতে পারেনি, অনেক ওঝা দেখানো হয়েছে, অনেক হুজুর এসেছে, তারা একটাই কথা বলে যে এই রুমটার ভিতর দিয়ে খারাপ জিনদের যাতায়াত আছে, তারা চায় না যে এই রুমে কেউ বসবাস করবে। তো আসলে এর পরবর্তীতে তিনি সে বাসাটা চেঞ্জ করে ফেলেন এবং তার ওয়াইফও সুস্থ হয়ে ওঠে। এরপর তার এরকম কোনো ঘটনা ঘটেনি। ওকে, আমরা পরবর্তী ঘটনায় যাব দিনারের কাছে, এবং তার আগে আমি দেখতে পাচ্ছি যে অনেক SMS এসছে। আসলে SMS পড়বো না, ঘটনায় যাবো, আমি বুঝতে পারছি না। আমাদেরকে অনেকেই SMS করে ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রশংসা করছেন। আমরা আশা করবো যে আরো ভালো কিছু আপনাদের উপহার দিতে পারবো ধীরে ধীরে। বাবলা আমাদের চট্টগ্রাম থেকে লিখেছেন যে স্টোরিগুলো খুব ভালো লাগছে। আমার তো মায়া লাগছে, আহারে স্টোরিগুলো সব শেষ হয়ে যাচ্ছে। মানে আমি একটু আগে এই বিশেষ করে কীর্তন দাসের স্টোরিটা প্লে করার আগে আমি মাসুমকে বলছিলাম যে আচ্ছা নেক্সট দিন প্লে করি, এটা মানে শেষ হয়ে গেল। তো জানি না, এখন আপনাদের উপর নির্ভর করতে হচ্ছে এবং আশা করছি যে আপনারা পরবর্তীতে এর চাইতেও ফাটাফাটি কোনো ঘটনা, আসলে একটা লেভেলে চলে যাওয়ার পরে আর একটা জায়গায় যেতে হলে তখন আমাদের কষ্টটা আরো অনেক বেশি বেড়ে যায় এবং কতটা কষ্ট করতে হয় সেটা আমরা খুব ভালো জানি। আমাদেরকে সুস্মিতা বণিক SMS করেছেন এবং তিনি ভূত FM অনেক পছন্দ করেন, সেটা জানিয়েছেন। চট্টগ্রাম থেকে মুক্ত স্বাধীন না সিলেট থেকে আমাদের SMS করেছেন তানভীর পাভেল, আমাদের SMS করেছেন ফুর্তি নামটা পড়তে পারলাম না, আমাদের SMS করেছেন দেব, আমাদেরকে SMS করেছেন এছাড়া নজরুল রুবেল, ফাহাদ ইমতিয়াজ চাঁদপুর থেকে আমাদের SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন অনিকা মিরপুর থেকে, হারুন আমাদের কুতুবপুর থেকে SMS করেছেন আমাদের, আচ্ছা তিনি ডিউটি করছেন এবং ভূত FM শুনছেন। মোহনা আমাদের SMS করেছেন লালবাগ থেকে, সজ্জাদ আমাদের SMS করেছেন কবির জিঞ্জিরা থেকে, আমাদের SMS করেছেন সফিয়া, এছাড়া আমাদের SMS করেছেন ইয়াসিন, SMS করেছেন আমাদেরকে নারিম হাসান ঢাকা থেকে, SMS করেছেন আমাদেরকে তাজিম, এছাড়াও আমাদের SMS করেছেন প্রিন্স, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অসম, থ্যাঙ্কস মাসুম ভাই। শামীম আমাদের SMS করেছেন আমাদেরকে অনেকেই। মাসুম আবার জবাব দিল কিন্তু আপনাকে, ওকে ফাইন। আমার মনটা খুব ভালো, আপনারা সবাই খুশি হচ্ছেন এবং ঘটনাগুলো ভালো লাগছে আপনাদের কাছে, এই জন্যই ভালো লাগছে। আচ্ছা, আমরা সরাসরি এখন যেটা করব সেটা হচ্ছে দিনারের ঘটনায় যাব। দিনার, আপনার ঘটনাটা আমরা শুনি। কোথাকার ঘটনা একটু প্লিজ উল্লেখ করে দেবেন শুরুতেই, যাতে মানুষের যদি খোঁজ নেওয়ার ইচ্ছা থাকে তাহলে। জি, আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি দিনার, আমি এসেছি লালবাগ থেকে। ধন্যবাদ রাসেল ভাই আপনাকে। আমি এখন যে ঘটনাটি শেয়ার করছি এটা আমাকে বলেছে যে আমার এক ছোট ভাই, তার নাম হচ্ছে শামীম, সে ঢাকা কলেজে পড়াশোনা করছে। তো এটা হচ্ছে গোপালগঞ্জ জেলার মোকসেদপুর গয়লাকান্দি নামক এক জায়গায়, এবং এই ঘটনাটি হচ্ছে সেখানকার একটি জুট মিলকে নিয়ে। তো আমি সরাসরি ঘটনায় চলে যাই। তো শামীম আমাকে যেভাবে বলে আমি ঠিক সেভাবেই বলছি। তো তাদের বাসাটা ওদিকে আপনার একটা ধান ভাঙার মেশিন ছিল, কারখানার মতো ছিল, সেখানে ধান ভাঙা হতো, এবং তার পাশেই ছিল একটা জোড়া তাল গাছ। তো গ্রামে অনেকে বলে দুইটা তাল গাছ পাশাপাশি থাকলে তারা বলে যে জোড়া তাল গাছ। তো সেই জোড়া তাল গাছের পাশে ছিল একটা বেতের ঝোড়। তো সেই জায়গাটা নিয়ে এলাকা যারা স্থানীয় ছিল তাদের মুখে বিভিন্ন প্যারানর্মাল ঘটনা ছিল সবার মুখে, এবং অনেকে বলতো যে সেই জায়গাটা খারাপ। তো একদিন এমন হয় যে তাদের এলাকায় একজন লোক চিন্তা করে যে উনি এখানে একটা জুট মিল করবেন। তো জুট মিলটা করবেন উনি প্ল্যান করেন। তো উনি সেই প্ল্যান অনুযায়ী সে ধান ভাঙার কারখানাটার পাশেই উনি জুট মিল করার জন্য ওনার যেসব যন্ত্রপাতি যা যা দরকার উনি সবকিছু নিয়ে আসেন এবং কাজ শুরু করেন। তো একটা অংশের কাজ শেষ হওয়ার পর শামীমের যে মামাতো ভাইরা ছিল, বড় মামাতো ভাই, ওরা সেখানে গিয়ে আড্ডা দিত রাতের বেলা। তো একটা দিন তারা আড্ডা দিতেছিল, শামীমের মামাতো ভাই এবং তার এক ফ্রেন্ড। তো তারা লক্ষ্য করলেন যে খুব বিকৃত ফেসের একটা লোক সেই বেতের ঝোড়ে একটা পা দিয়ে দাঁড়িয়ে আছে এবং আরেকটা পা সে জোড়া তাল গাছের উপর। তো এটা দেখার পর শামীমের যে মামাতো ভাই আর তার ফ্রেন্ড ছিল তারা সেখান থেকে চলে যায়। মানে তারা চলে গিয়ে সবাইকে বলে যে আমরা এরকম দেখছি। তো তারপরও সে জায়গার কাজ আর স্টপ হয়নি, যেহেতু এক অংশের কাজ হয়ে গেছে। তো বাকি অংশে যে কারখানাটা যে বানানো হবে, তো সেই অংশটার মধ্যে পরে হচ্ছে যে সে যে জোড়া তাল গাছটা ছিল সেই জায়গাটা।
তো ওনার তার প্ল্যান অনুযায়ী সে ওই জোড়া তাল গাছ দুটো কেটে ফেলে, এবং উনি কাটার আগে এলাকাবাসী অনেকে বলছিল যে এটা না কাটার জন্য নিষেধ করছিল তাকে, যে সমস্যা হতে পারে পরবর্তীতে। বাট উনি কারো কথা না শুনে উনি গাছ দুটো কেটে ফেলেন। তো কেটে ফেলে সেখানে উনি একটা জুট মিল করেন পুরোপুরি। তো জুট মিলটার নাম আমি বলছি, সেটা হচ্ছে ফেরদৌস জুট মিল। নামটা বললে কোনো সমস্যা জি না, কোনো সমস্যা নেই। ইভেন মানে এটা পরবর্তীতে লিসেনারদের হয়তো সুবিধা হতে পারে। আচ্ছা, ওকে। তো কারখানা যখন চালু হয়ে যায় জুট মিলটা, তো সেখানে বেসিক্যালি সুতো বানানো হতো। তো কারখানাটায় 2 শিফটে কাজ হতো, সকালে এবং রাতে। তো যে আমাকে ঘটনা বলছে তার আপন চাচাই সে কারখানার ইনচার্জ ছিল। তো উনি মেনটেন করতেন সবকিছু, কোনো পেশেন্টের কোনো প্রবলেম হয়েছে কিনা, প্লাস আদার কারো কোনো সমস্যা হয়েছে কিনা। তো একদিন এমন হয় যে যেখানে ওই জোড়া তাল গাছ দুটো ছিল সে জায়গাটা একটা মেশিন বসানো ছিল, এবং সেই মেশিনটার ভিতরে প্রায় 2-3 টনের মতো মানে ওজনের একটা বেয়ারিং এর চাকা ছিল সেটার ভিতরে। তো ওইটাকে ইউজ করা হতো ওই মেশিনটার মধ্যে। তো অনেক সময় হয়েছে কি যে ওই মেশিনটায় সুতো আটকে যেত। তো সুতো যেহেতু খুবই হালকা একটা জিনিস, সেটা টান দিয়ে তারা বের করে নিত। তো ফার্স্ট যেদিন ঘটনাটা হয় সেদিন একটা কর্মচারী সেখানে কাজ করতেছিল, সে একটা সুতো ধরে টান দেয়, এবং তার সাথে আরো অনেক কর্মচারীরা সবাই দাঁড়ায় কাজ করতো। তো তারা লক্ষ্য করলো যে সুতাটার সঙ্গে তার হাতটা রাসেল ভাই সে মেশিনের ভিতরে চলে যায়, এবং এটা খুব একটা উইয়ার্ড ব্যাপার ছিল। এবং এটা সবাই যখন দেখে সবাই খুব ঠান্ডা হয়ে যায় যে এটা ফুলি ইম্পসিবল একটা ম্যাটার, যে একটা সুতার পক্ষে কখনো একটা হাতকে টেনে নেওয়া সম্ভব না। তো এটা ঘটার পর সেদিনই ওই লোক সেখান থেকে কাজ ছেড়ে দেয়, এবং তার আশেপাশে যারা দেখছে এই ব্যাপারটা তারাও সেখান থেকে কাজ ছেড়ে দেয়। তো এরকম মানে নিত্য নৈমিত্য একটা ব্যাপার হয়ে দাঁড়ালো যে ওই মেশিনটা স্পেসিফিক ওই মেশিনটার মধ্যে যেখানটায় জোড়া তাল গাছ ছিল, এটা আমাকে শামীমের চাচা বলছে যে উনি পুরোটা বুঝতে পারছেন যে ওইখানটাই ওই মেশিনটা বসানো ছিল, যেহেতু উনি ওই জায়গার স্থানীয় ছিলেন, উনি জানতেন। তো এরপর এমন হয় যে তার কয়েক উইকস পর যে অন্য জনদের যে সেই মেশিনটার কাজ বুঝিয়ে দেওয়া হয় তাদেরও একই রকম, তারা সবাই একই রকম সেম ওয়েতে ইনজোর্ড হতে শুরু করলো। তো একটা সময় এমন হয় যে কেউ আর কাজ করতে চাচ্ছে না সেই জায়গাটায়, এমনকি সেই জায়গাটা তো দূরের কথা, ওই কারখানায় কেউ কাজ করতে চাচ্ছে না। তো এর মাঝখানে একটা ঘটনা হয় যে আমি যেটা বললাম যে 2 শিফটে কাজ হতো। তো একটা সময় এই শামীমের যে চাচা ছিলেন উনি ফ্রাইডে ছিল সেদিন, তো সেদিন স্পেসিফিক ওই জোড়া তাল গাছের উপর যে মেশিনটা বসানো ছিল সেটা অফ ছিল, সে জায়গার লোক ছিল না। তো উনি ভিতরেই ছিলেন, উনি অন্য কাজ করতেছিলেন। তো উনি রাতে একটা পর্যায়ে সেখানটা যান। তো সেখানটা গিয়ে উনি একটু দূরেই ছিলেন। তো উনি দেখলেন যে ওনাদের ওই মেশিনটার মধ্যে মানে যখন কোনো বেয়ারিং এর চাকায় কোনো প্রবলেম হলে সেটা ভিতরে ঢোকার একটা সিস্টেম ছিল, উপর দিয়ে একটা ঢাকনার মতো ছিল। তো উনি দূরে দাঁড়িয়ে লক্ষ্য করলেন যে ভিতর থেকে একটা লোক বের হচ্ছে। তো উনি ফার্স্টে ভাবছেন হয়তোবা কেউ টেকনিক্যালি কোনো সমস্যা দূর করার জন্য সেটা ভিতরে ঢুকছে, হয়তোবা কারখানার কেউ হবে। আসলে উনি জাস্ট এটা ভাবতে ভাবতে উনি একটু সামনের দিকে আগান। তো উনি সামনের দিকে এগিয়ে যেটা দেখলেন সেটা হচ্ছে যে উনি ভিতর থেকে একটা মানুষকে বেরোতে দেখলেন, কিন্তু তার মানে বুকের উপর কোনো অংশ ছিল না। এটা উনি বলেন যে বুকের উপর কোনো মাথা বা গলা এরকম কোনো অংশই ছিল না, ইভেন তার চোখ দুটো তার বুকে ছিল। তো এটা দেখার পর উনি সঙ্গে সঙ্গে সেখান থেকে ভয়ে দৌড় দিয়ে দারোয়ানের কাছে চলে আসে, আর কাউকে কিছু বলে না। তো উনি সেখানে সেন্সলেস হয়ে যান। তো উনি তারপর ওই ঘটনার পর উনিও সেখান থেকে কাজ ছেড়ে দেন। উনি মোটামুটি অনেকদিন ছিল। তো তারপর যেটা হয় তার মাঝামাঝি থেকেই যে রাতের বেলা দারোয়ান যেটা বলে যে সেটা হচ্ছে যে ওই জায়গার স্পেসিফিক ওই মেশিনটাই, জোড়া তাল গাছের জায়গায় যে মেশিনটা বসানো ছিল স্পেসিফিক ওই মেশিনটাই অটোমেটিক চলতো। এবং এটা খুবই ইম্পসিবল একটা ব্যাপার যে ওই মেশিনটা চালু হইতো মোটামুটি 15-20 মিনিট সময় নিত, এবং অফ করার পর সুইচ অফ করার পর 15-20 মিনিট সময় লাগতো তার অফ হইতে ফুললি। কিন্তু ওই দারোয়ান যেটা বলে যে বাইরে থেকে উনি শব্দ পেতেন, ইভেন ভিতরে যারা ছিল রাসেল ভাই, যে ভিতরে যারা কাজ করতো তারাও অনেকবার অনেকে দেখছে যে অটোমেটিক সেই মেশিনে কেউ নাই, বাট সেই মেশিন চলতেছে। তো একটা সময় হয় কি যে এই ভয়ের কারণে অনেকে সেখান থেকে কাজ ছেড়ে দেয়। তো এর মাঝখানে এই কারখানাটার ওনারশিপ চেঞ্জ হয়, অনেকগুলো হাত চেঞ্জ হয়, বাট ফেরদৌস জুট মিল নামটা এখনো আছে। তো লাস্ট 2 কি 3 বছর আগে সেই কারখানাটা বন্ধ হয়ে যায়, কিন্তু সেখানে স্টিল দারোয়ান আছে। বাট সে দারোয়ানের কথা হচ্ছে, এবং সে এলাকা যারা আছে, শামীম আমাকে কদিন আগেও সেখান থেকে ঘুরে আসছে, সে বলছে যে ভাই স্টিল নাও এখনো ওই সমস্যাটা ওই জায়গায়। তো ওর থেকে যখন আমি এটা শুনি তখন আমি ওকে জিজ্ঞেস করলাম যে কারখানার নাম বললে তো কোনো সমস্যা নেই। তখন ও বললো যে না, মোটামুটি আমাদের এলাকা সবাই জানে, আপনি বলতে পারেন। আর রাসেল ভাই আমি এর সাথে একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যেটা আমি আপনাকে বাইরে বলতেছিলাম যে আমাদের লালবাগের একটা জায়গা আছে, সেখানে হচ্ছে শহীদনগর নামে একটা জায়গা, সেখানেও সেম একটা কারখানা ভাই, সেটা হচ্ছে জুতোর কারখানা। সেখানেও একটা মেশিন অটোমেটিক রান করে, এবং যেটাতে কেউ কোনো অপারেট ছাড়াই সেটা অটোমেটিক অপারেট হতে থাকে,
এবং সেটার যে ওনার, আমি নাম বলতে চাচ্ছি না তার, আমি নামটা মানে আপনি যখন বলছিলেন তখন ওই এলাকার আরেকজন জি ফট জি করে জি, নামটা জি, বলে দিলেন, আমি জি, জি, জি। ছিলাম সেই সময়। এবং ওইটা শহীদনগরের মানে সবাই মোটামুটি যারা যারা স্থানীয় আছেন, তো আমাকে এই ঘটনাটা বলছেন ওই কারখানার পাশেই একজন ভাড়া থাকেন ভদ্রলোক, উনি ওই কারখানায় কাজ করতেন। তো উনি যেটা বলেন যে দিনার ভাই এমন হয়েছে যে অটোমেটিক মেশিন চলতেছে এবং ওইখানেও রাসেল ভাই অনেকে অস্বাভাবিকভাবে ইনজুর্ড হয়েছে এবং ওই কারখানার যে ওনার উনি এই প্রবলেমটা দূর করার জন্য উনি প্রায় অনেক ওঝা টোঝা আনতেন। তো উনি অনেকের কাছে গেছেন। তো উনি কিছুদিন পর পরে আমরা শুনতাম যে উনি বিভিন্ন খাসি বলি দেন ওই জায়গাটায়। তো স্পেসিফিক এখন উনি যেটা করছেন যে উনি ওনার কারখানায় স্টিল একজন ওঝা রাখছেন যার দায়িত্ব হচ্ছে যে এই প্রবলেমটাকে সলভ করার জন্য। বাট উনিও এই গোপালগঞ্জের যে ঘটনাটা আমি বললাম ফেরদৌস জুট মিলার মতো আমাদের শহীদনগরের, উনিও সেম প্রবলেমই ফেস করতেছেন। বাট এটার কোনো সাইন্টিফিক কোনো ব্যাখ্যা নেই। আপনারা লিসেনাররা যারা আছে শুনতেছে, তারা যদি ইচ্ছা করে ঢাকার মধ্যে যারা আছে তারা শহীদনগরে গিয়েও এক্সপিরিয়েন্স করতে পারে, অথবা গোপালগঞ্জের দিকে যারা আছে তারাও সেখানে গিয়ে এক্সপিরিয়েন্স করতে পারে। আমি তো ঠিকানা বলে দিয়েছি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার ভাই আমি এখন যে ঘটনাটি বলবো এটা ঢাকার শনিয়াকার ঘটনা। ঘটনাটি যারা সেখানকার অনেক পুরনো তারা সবাই জানে এই ঘটনাটি। তো শনিয়াকার যখন মানে নতুন নতুন ঘর বাড়ি স্টার্ট হলো, তো তখন একটা ফ্যামিলি এসেছিল, তো যার নাম ছিল হচ্ছে শাহ আলম। তো তারা একটি বাসা ভাড়া নেয়। তো বাসাটা একতলা ছিল, তো বাইরেওয়ালা ছিল না বাসার মধ্যে কোনো। তো তারা বাসাটা ভাড়া নেওয়ার পর প্রথম 2-1 দিন খুব ভালো যায়। তো তাদের একটা বেবি ছিল 2.5-3 বছরের। তো একদিন ওই শাহ আলম ভাইয়ের ওয়াইফ কিচেনে ছিল। তো তার বেবিটা বাড়িতে খেলা করছিল, ঘুরে ঘুরে খেলা করছিল। তো তাদের যে সামনের যে গেস্ট রুমটা ছিল, তো হঠাৎ যে শাহ আলম ভাইয়ের ওয়াইফ শুনতে পায় যে বেবিটা সে রুমে গিয়ে হাসাহাসি করছে, একা একা ছোটাছুটি করছে। তো সে নর্মালি ভেবে সে হেঁটে যায়, গিয়ে সে দরজার সামনে দাঁড়িয়ে একটা দৃশ্য দেখে সে থমকে যায়। সে দেখে যে খুব বড় একটা ছায়া দেয়ালের মধ্যে, আর বেবিটা সেই ছায়াটাকে ধরছে আর হাসাহাসি করছে। তো সে রুমের ভিতরে ঢোকার সাথে সাথে ছায়াটা অদৃশ্য হয়ে যায়। তো রাতে শাহ আলম ভাই অফিস থেকে আসলে সে বিষয়টা তার হাজবেন্ডকে জানায়। তো তার হাজবেন্ড বিষয়টা আসলে নর্মালি ভাবেই নেয়, কারণ ঢাকার ব্যস্ততম এমন একটি জায়গায় এমন কিছু ঘটতে পারে সে প্রথমে সেটা বিশ্বাস করতে পারেনি। তো ঠিক সেদিন রাতেই তিনি ঘুমিয়ে আছেন। তো হঠাৎ একটা টাইম তার ঘুম ভেঙে যায় এবং তিনি দেখতে পান যে তার পাশে তার ওয়াইফ নেই। তো তার ঘরের দরজা খুললে আসলে সামনে যে গেস্ট রুমের দরজাটা ঘরটা সেটা পুরো দেখা যায়। তো তার দরজাটা হালকা ভেজানো ছিল, তাই তিনি ঠিক সেই যে গ্যাপটা ছিল সেখান থেকে তিনি দেখলেন যে ওই গেস্ট রুমে খাটের উপরে একজন মহিলা বসে আছে, মানে তার পেছন দিকটা দেখা যাচ্ছে। তার চুলগুলো অনেক বড় এবং সে চুলগুলো খাট থেকে একবার মেঝেতে এসে পড়েছে। তো প্রথমে তিনি ঘুম ঘুম চোখে ভাবেন যে তার ওয়াইফ, কিন্তু চুলগুলো দিয়ে তাকে তিনি সাথে সাথে লাফিয়ে ওঠেন এবং পরক্ষণে তার ওয়াইফ ওয়াশরুম থেকে আসেন এবং বলে যে তুমি এখানে, তাহলে ওখানে কে? তো বলে যে আমি তো ওয়াশরুমে গিয়েছিলাম। তো সাথে সাথে তারা দুজন ওই পাশের রুমে গেস্ট রুমে যেয়ে দেখে কেউ নেই সেখানে। তো পুরো বাড়ি খোঁজাখুঁজি করে, কোথাও কেউ নাই। তো বিষয়টা তাকে খুব ভাবিয়ে তোলে। তো পরদিন তিনি বাড়িওয়ালার সাথে আলাপ করেন। তো বাড়িওয়ালা বলে যে আসলে এরকম কিছু আমি জানি না, আপনার কোনো একটা হুজুরকে জিজ্ঞেস করেন। তো তারা সেখানকার একজন হুজুর সে বাড়িতে নেন। তো হুজুর পুরো বাড়ি ঘুরে এবং ঘুরে দেখে বলেন যে আসলে এই বাড়িতে একজন জিন আছে, কিন্তু তিনি কারো ক্ষতি করবে না। তো তারপর শাহ আলম ভাই আর কোনো রিস্ক নিতে চাননি, তিনি সেই বাসাটা ছেড়ে দেন। তো আসলে এরপরে এই বাসাতে টুকটাক অনেক রকম সমস্যা ঘটেছে। তো এরপর আর সে বাসাটা ভাড়া হয়নি, খালিই ছিল। তো আসলে এটাই ছিল ঘটনা। এটা ছিল আপনার ঘটনা। আমরা এখন আবারও দিনের কাছে যাচ্ছি না, দিনের কাছে যাচ্ছি তার ঘটনা শোনার জন্য। এবং আপনারাও আমাদের SMS করতে ভুলবেন না। আমাদের SMS যদি করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে 9840 নাম্বারে। আমরা এখন চলে যাচ্ছি দিনের কাছে তার পরবর্তী ঘটনা শোনার জন্য। ধন্যবাদ রাসেল ভাই আপনাকে আবারও। আমি এখন যে ঘটনাটি শেয়ার করছি এটা আমাকে বলেছে আমাদের এলাকার এক ছোট ভাই, তার নাম হচ্ছে সানু। আমি তার এর আগে এসে তার একটা ঘটনা বলছিলাম বরিশালের। তো সে একজন পেশায় তাবিজ বিক্রি করে। তো এটা সে তার ওস্তাদের মুখ থেকে শুনছে। তো ঘটনা হচ্ছে সিলেট জেলার শায়েস্তাগঞ্জ নামক জায়গায়। তো যেখানে ওই জায়গাটা ওনার ওস্তাদের বাসা।
তো ও ওই ওস্তাদের সাথে কাজ করার আগের একটা ঘটনা, তখন ওই ওস্তাদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে আরেকজন ছিল, তখন ও ওনার সাথে কাজ করে না। তো একদিন উনি ওনার বাসা থেকে শায়েস্তাগঞ্জ থেকে উনি মুক্তিবাজার নামক একটি জায়গায় যান, যেখানে গিয়ে উনি তাবিজের পশরা নিয়ে বসেন বিক্রি করার জন্য। তো উনি আসরের সময় চলে যান সেখানটায়। তো উনি আসর নামাজ শেষ করে সেখানে উনি না তাবিজের পশরা নিয়ে বসেন। তো বসার পর উনি ভালোই বিক্রি করতেছিলেন, কিন্তু উনার যে অ্যাসিস্ট্যান্টটা ছিল তার কাজ ছিল সে কাস্টমার থেকে অর্ডার নিচ্ছিল এবং তাবিজ দিচ্ছিল হুজুর থেকে নিয়ে, আর হুজুর মাইকে বয়ান করতেছিল। তো এই সময় একটা লোক তার কাছে আসে, তো এসে বলে যে এরকম আপনারা কি জিন ভূতের কোনো তাবিজ দেন নাকি? তখন সে বলে যে ওই তার ওস্তাদ যে ছিল তার নাম হচ্ছে শাহজাহান, তো শাহজাহান সাহেবের যে অ্যাসিস্ট্যান্ট উনি বললেন যে হ্যাঁ দেই, কিন্তু কি সমস্যা আপনার? তখন সে বলে যে এরকম আমার একটা মেয়ে আছে, তার উপর মনে হয় কোনো খারাপ জিনিসের আসর হয়েছে, তো এই জন্য আমি একটা তাবিজ চাচ্ছিলাম। তখন সে বলে আচ্ছা কি সমস্যা আপনি আমাকে খুলে বলেন। তখন সে লোকটা বলে যে আমি আপনার ওস্তাদকে বলি। তখন ওই অ্যাসিস্ট্যান্টটা বলে যে ওস্তাদ তো এখন বিজি, কথা বলতে পারবেন, আপনি আমাকে বলতে পারেন। তখন উনি বলে যে প্রায় মাসখানেক আগে এক সন্ধ্যার ঘটনা, তার মেয়ে তখন তার পাশের বাসা তার খালার বাসা থেকে ফিরতেছিল। তো তার মেয়ে করে কি রাস্তা দিয়ে না আসে, তাদের বাসার পিছনে যে বাঁশঝাড় ছিল সেদিক দিয়ে আসে। তো সেদিক দিয়ে আসার পর থেকেই মানে ঠিক তখন থেকেই সে ঘরের মধ্যে সব অ্যাবনর্মাল ব্যবহার করা শুরু করে সবার সাথে, এবং যাকে না তাকে সে যাকেই পাচ্ছে তার সামনে তাকেই মানে খামচি দিচ্ছে, নখের আঁচড় দিচ্ছে, মারতে চাচ্ছে। তো এটা এরকম সে খারাপ ব্যবহার করতেছে সবার সাথে। আর একটা সময় এমন হয় যে এটা তার বাবা বলে ওই অ্যাসিস্ট্যান্টকে যে সে টয়লেটে যাচ্ছে রাসেল ভাই, বাট সে যখন টয়লেট থেকে ব্যাক করতেছে তার হাতে বিভিন্ন ধরনের ফ্রুটস থাকতো। তো এই জিনিসটা খুব উইয়ার্ড ছিল যে সে হাতে তার বিভিন্ন ধরনের ফল থাকতো। তখন তার আম্মা বা অন্য কেউ যখন তাকে জিজ্ঞেস করতো যে তুই এগুলো টয়লেটের ভিতরে কোত্থেকে পাইছিস, তো সে তখন কারো কোনো কথার অ্যান্সার না দিয়ে মানে সে চলে আসতো ঘরের মধ্যে এবং খুবই অন্য ধরনের ব্যবহার করতো সবার সাথে। একদিন যেটা হয় যে ওনারা সবাই ঘুম থেকে উঠেন ফজরের সময়, উঠে দেখেন যে তার মেয়ে ঘরে নেই। এটা উনি সব ওই অ্যাসিস্ট্যান্টকে খুলে বলেন যে ঘরে নেই, এবং তাকে ঘরের দরজা ভিতর দিয়ে লাগানো ছিল। তখন তার বাবা ঘর থেকে বেরিয়ে দেখেন যে তাদের বাসার উঠানো একটা গাছ ছিল, পেয়ারা গাছ ছিল। সে পেয়ারা গাছের একেবারে মগ ডালে বসা, কিন্তু যেখানটা মানে কোনো মানুষের বসা সম্ভবই না, যে ওখানটা বসলে বেসিক্যালি ভেঙে পড়ে যাওয়ার কথা, কিন্তু তার মেয়েকে তারা সেখানে আবিষ্কার করে এবং সে সেখানে বসে পা দুলাচ্ছে। তো এটা দেখার পর তারা উঠে তাকে সেখান থেকে নামায় ঘরে রাখে। তো ডে বাই ডে তার মানে বিহেভিয়ার গুলো খুব মানে অস্বাভাবিক হতে লাগলো, এবং সে যাকে না তাকে মানে মারতে শুরু করলো এবং খুব অদ্ভুত ভাষায় কথা বলতেছিল, যেগুলো তাদের কাছে না বাংলা, না আরবি, না ইংলিশ বা অন্য কোনো ভাষাই মনে হচ্ছে না তাদের কাছে। তো এই হচ্ছে মেয়ের সমস্যা। তো এটা যখন ওকে বলে, অ্যাসিস্ট্যান্টকে বলে, তখন অ্যাসিস্ট্যান্ট হুজুরকে বলে তো হুজুর আমি গিয়ে দেখে আসি। তখন হুজুর ওকে বেসিক কিছু যে কনসেপ্ট গুলো যে ওকে বলে দেয় আগে থেকেই, তারপর ও যায় হুজুর থেকে একটা তাবিজ নিয়ে। তো সে যখন রাসেল ভাই তার বাবার সাথে তাদের বাসায় যায়, তো বাসায় গিয়ে সে দেখে যে একটা রুমের মধ্যে দূরে একটা মেয়েকে মানে শিকল দিয়ে বাঁধা পায়, এবং হাতে জাস্ট কাপড় দিয়ে হাত দুটো তার বাঁধা, এবং সে তার চুলগুলো সামনে ফেলে বসে আছে। তখন তার বাবা বলতেছে যে এটাই হচ্ছে আমার মেয়ে, ওকে বেঁধে রাখছি কেন যাকে না তাকে মারতে চায়। তো ও অ্যাসিস্ট্যান্টটা যখন সেই রুমের ভিতরে ঢুকে, সাথে তার বাবা ছিল মেয়েটার এবং তার একটা ছোট ভাই ছিল। তো ঢোকার সঙ্গে সঙ্গেই মেয়েটা তার দিকে তাকায় বলে যে তুই না তাবিজ বিক্রি করতে আসছিস, তুই এখানে কেন আসছিস, তুই তোর কাজে চলে যা। তো এটা বলার সঙ্গে সঙ্গে সে অ্যাসিস্ট্যান্ট একটু ভয় পেয়ে যায়, তারও খুব কম বয়স ছিল, সে ভয় পেয়ে যায়। কিন্তু সে যেহেতু একটা কাজে আসছে তো তাকে তো সেই কাজটা করতে হবে। তো হুজুর তাকে বলে দিছিল যে এই তাবিজটা নিয়ে, তাবিজের যে সুতোটা ছিল সেটা সঙ্গে সঙ্গে তার বাম হাতের যে কনিষ্ঠ আঙ্গুলটা ছিল সেখানটা বেঁধে তার নখে চাপ দিয়ে ধরতে। তো সে অনুযায়ী সেটাকে যখন করতে যায় তখন তাবিজটা মোটামুটি তার বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে সে বেঁধে ফেলে সেই যখন নখে তার চাপ দিয়ে জিজ্ঞেস করতে যাবে, সে তখনই সে মেয়েটার হাত দুটো সে খুলে ফেলে, এবং খুলে ফেলার পর তার মানে যে ফেসের মধ্যে খুব বিশ্রী ভাবে নখের আঁচড় পড়ে। তো রাসেলের সাথে যে তার মেয়ের নখগুলো কিন্তু ছোট ছিল, তার চেহারায় যে নখের আঁচড়গুলো পড়ছে সেগুলো মানে মনে হচ্ছে যে বড় নখ আছে এমন কোনো প্রাণী বা অন্য কারো মানে থাবা এরকম কিছু। তো এটার সঙ্গে সঙ্গে তার বাবা আর তার যে ভাই ছিল তারা দুজন মিলে ওই মেয়েটাকে ধরে, এবং ধরে তাকে আবার বেঁধে তার যে অ্যাসিস্ট্যান্টটা আসছিল যে ইনজিউর্ড হয়েছে একটু আগে, তাকে তারা পাশের রুমে নিয়ে যায়। তো তাকে তারা পাশের রুমে নিয়ে গিয়ে তারা আবার বাজারে যায়। বাজারে গিয়ে তার সেই যে হুজুর ছিল, তার যে ওস্তাদ ছিল শাহজাহান সাহেব, তাকে গিয়ে বলে যে এরকম আপনি যাকে পাঠাইছেন সে তো আহত হয়েছে, আপনি একটু তাড়াতাড়ি আসেন। তো
তো উনি আসরের নামাজ তখন শেষ হয়ে গেছে, তো উনি সবকিছু বন্ধ টন্ধ করে দিয়ে ওনাদের সাথে চলে আসে ওনাদের বাসায়। তো উনি বাসায় চলে আসার পর যখন বলে যে এই রুম, তো উনি ওনার অ্যাসিস্ট্যান্টকে না দেখে সেই রুমে ঢুকেন এবং উনি রুমে ঢোকার সময় বলেন যে আপনাদের যদি মন চায় বাইরেও থাকতে পারেন অথবা ভিতরে আসতে পারেন, কারণ উনি দরজা লাগিয়ে দেবেন ভিতরে ঢুকে। তো ওনার বাবা আর ওনার ভাই দুজনেই যায় সাথে ভিতরে। তো উনি দরজা লাগিয়ে দিয়ে মেয়েটা যেখানটায় বসা ছিল ঠিক সেইখানটা থেকে তার বরাবর উনি একটা সার্কেল আঁকেন মাটিতে। তো সার্কেল আঁকার পর উনি সেখানটা বসেন এবং মেয়েটাও সার্কেলের মধ্যেই ছিল। তো উনি যখন রুমে ঢুকেন তখন সে মেয়ে তাকে দেখো সেম একই কথা আরেকবার বলে যে তোর লকেট তোর সাতেরটারও মারছি, এবার তোরও মারু, তুইও চলে যা। তো উনি এইগুলাতে ভয় পানা করে, উনি এইসব কাজে অভ্যস্ত। তো উনি সঙ্গে সঙ্গে তার হাতে যে তাবিজটা ছিল সেটা তার বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে পেঁচিয়ে তাকে জিজ্ঞেস করে যে তুই কোত্থেকে আসছিস। তো সে কোনো কথার অ্যান্সার না দিয়ে সে শুধু মাথা নাড়তেছিল যে সে এই ধরনের কোনো কোশ্চেনের অ্যান্সারই দিবে না। তো এরকম সে অনেকক্ষণ জোরাজোরি করার পর সে মানে বলতে রাজি হয়, যে সে বলে যে তার মধ্যে যে জিনিসটা প্রসেস হইতে সে মেয়েটা যে যার ধারা, সে বলে যে ওই এরকম বাঁশঝাড়ের মধ্যে দিয়ে আসতেছিল, তখন আমি সেই দিক দিয়ে মানে যাচ্ছিলাম, তো তখন আমি তার উপর ভর করি। তো এখন সেই হুজুর বলে যে আচ্ছা তুমি তাকে ওকে ছেড়ে চলে যাও, পরে সে মানে কোনো কিছুতে তাকে ছাড়তে রাজি না। সে মানে মানে ঠিকই করে ফেলছে যে ওকে সে নিয়ে যাবে এখান থেকে। তো হুজুর অনেক কথা টথা বলার পর হুজুরের সাথে সে রাজি হয় যে সে এখান থেকে চলে যাবে, কিন্তু তার রিকোয়ারমেন্টস হচ্ছে যে সে যে বাঁশঝাড়ের যে রাস্তাটা ছিল রাস্তাটার সাথে সেখানটা একটা খাসি রেখে আসতে হবে বেঁধে। আর উনি তখন হুজুর বলে যে তুমি যে চলে যাবা এটার প্রুফ কি থাকবে? তখন সে বলে যে রাসেল ভাই আমি জুতোয় এই বাসার যে কারো একজনের জুতোয় কামড় দিয়ে চলে যাব। তো হুজুর বলে আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে কামড় দিয়ে যাও, আমি খাসি রাখতেছি। তো এটা বলার সঙ্গে সঙ্গে সে মেয়েটা রাসেল ভাই সেখান থেকে উঠে বসে। তো হুজুর তার বাবার পারমিশন নিয়ে তার পায়ের যে শিকল ছিল সেটা খুলে দেয়। তো খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে সে রুম থেকে বের হয় এবং সে কোনো রকম হাতের স্পর্শ না করে উঠানে রাখা কারো একজনের স্যান্ডেলে সে মুখ দিয়ে দাঁত দিয়ে কামড় দিয়ে সেই স্যান্ডেলটা ধরে সেই বাঁশঝাড়টার দিকে হাঁটা দেয় এবং সেখানটা গিয়ে সে সেন্সলেস হয়ে পড়ে যায়। এবং তারপরেই হুজুর তার বাসার লোকজনদের দিয়ে একটি খাসি আনান। তো খাসি আনিয়ে সেখানে রেখে দেন, কিন্তু সকালে বেলা যখন তারা ঘুম থেকে ওঠে সকালবেলা, তো সেখানে তারা কোনো খাসি পায়নি। আর তারপর থেকেই তার মেয়ে মানে ওই ধরনের যে জিনিসটা তাকে ভর করছিল তার থেকে মুক্তি পায়। আসল ভাই এই ছিল আমার ঘটনা।